নমস্কার। আজকে এমন এক মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যখন জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেড অফিস, প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভাতে যখন প্যান্ডেমিক ট্রিটির উপরে চূড়ান্ত আলোচনা হচ্ছে। প্যান্ডেমিক ট্রিটি কি, এটা সাধারণ মানুষের জীবনে, আমাদের জীবনে কী প্রভাব ফেলবে, এ বিষয়ে আগে বহুবার বলেছি, লিখেছি। বর্তমান ইউটিউব চ্যানেলেও কিছু ভিডিও পাবেন এ বিষয়ে। তবু আজকেও আমি আবার এই বিষয়টি, যারা নতুন এসেছেন, জানতে, বুঝতে এবং সতর্ক হতে চান, তাদের জন্য আরও একবার সংক্ষেপে বলতে চাইব। এই প্যান্ডেমিক ট্রিটি মহামারী, আগামীতে যত মহামারী আসতে পারে, সম্ভাব্য মহামারী, তার কবল থেকে মানুষকে বাঁচানোর জন্য, জীবজগৎকে, প্রাণী জগৎকে বাঁচানোর জন্য, আমাদের স্বাস্থ্যকে উদ্ধার করবার জন্য, মানে কাগজে কলমে তেমনই বলা হচ্ছে, সেই লক্ষ্যে একটি চুক্তি যা সমস্ত হুয়ের মেম্বার দেশগুলোর ওপরে বলবৎ হবে। সমস্ত দেশ, আমেরিকা বাদ দিয়ে, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি এই হু থেকে বেরিয়ে আসছেন এবং আগামী বছরই সেটা কার্যকর হবে। তিনি নোট দিয়ে দিয়েছেন, 1 বছর সময় লাগে, অর্থাৎ আমেরিকার চেয়ার এই জন্য ফাঁকা। কিন্তু বাকি সমস্ত দেশ, আমাদের ভারতবর্ষ সহ সমস্ত দেশই সেখানে উপস্থিত, 210টি দেশ এরকমই আনুমানিক। তো সবাই বিষয় করবে তেমনটাই। তো হুইপ, এটা হুইপ, মহাজনী হুইপ। তো আগামীকাল সকালে, অর্থাৎ মঙ্গলবার সকালে এই চূড়ান্ত বিষয়টি আমরা জানতে পারবো। এখনো আলোচনা চলছে, ম্যারাথন আলোচনা চলছে, কিছু কিছু জায়গায় এখনো ভিন্ন মতের ব্যাপার আছে বলে আলোচনা অব্যাহত আছে। তো এই কারণে সাবুত বা চূড়ান্ত সিদ্ধান্তের সময়কাল আগামীকাল ধরা হয়েছে, মঙ্গলবার সকালবেলা। আপনারা ইতিমধ্যেই জানেন, আগেও একবার গত বছর এই সময়েই প্যান্ডেমিক ট্রিটি চূড়ান্ত হবার কথা ছিল, কিন্তু ভেস্তে গিয়েছিল বিভিন্ন কারণে। সে বিষয়ে পোস্ট করেছিলাম, লিখেছিলাম, ভিডিও করেছিলাম। তখন অনেকে বলেছিল, তারপরে যখন আমেরিকা জিতে গেল, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, তখন আমাদের অনেক সহযোদ্ধা এমনটাই বলেছিলেন বা বিশ্বাস করেছিলেন যে এই তো আমেরিকা বেরিয়ে গেল মানে আর প্যান্ডেমিক হবে না, হুইয়ের কোমর ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলেছিলাম যে না, এটা জায়নিস্ট লবির ষড়যন্ত্র। প্যান্ডেমিক ট্রিটি তার একটা ফসল, নতুন বিশ্ব ব্যবস্থায় যাকে হতেই হবে, সে আমেরিকা থাক বা আমেরিকা বাদ দিয়ে হোক, দেশ এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে পলিসি। তো আমেরিকার জায়গা চীন নিতে পারে, আরও অনেকে নিতে পারে। বিল গেটস মহাশয় তো আছেনই, তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সবচেয়ে বড় কন্ট্রিবিউটার, সবচেয়ে বেশি টাকা তিনিই ডোনেট করেন। 21%-এরও বেশি পরিমাণ অর্থ তিনি দান করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাজেট। তার দান ধ্যানেই ফুলে ফেঁপে উঠেছে, আগামীতে আরও উঠবে, কারণ তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি তার সর্বস্ব মানুষের জন্য বিলিয়ে দিতে চান, মানে স্বাস্থ্যের জন্য বিলিয়ে দিতে চান। কেন চান, কি উদ্দেশ্যে চান, এটা আসলে দান না ইনভেস্টমেন্ট না বিনিয়োগ, সেটা আপনারা ভালোই জানেন। যারা আমার সহযোদ্ধা পাঠক, তাদেরকে নতুন করে বলার অবকাশ নেই। যারা এখনো বোঝেননি, যারা এখনো দলবাজির মগজে, দলবাজির ঘিলুই বলবো, ওটার মগজ থাকে না, দলবাজির ঘিলুতে মস্তক পরিপূর্ণ করে নিয়েছেন, তাদের জন্য এটা বলছি না।
তাদের আগামীতে যে ভয়াবহ বিপদ আসছে নেমে আমরা উপলব্ধি করে কিছুটা সতর্ক হতে পারবো, কিন্তু তারা পারবেন না। তো এইরকম মানুষ যারা এখনো আমাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন, সবাইকে তো আর ব্লক করা সম্ভব হচ্ছে না, অত সময়ও আমার নেই, তবুও চোখে পড়লে করছে। তো তাদের জন্য একটা বার্তা দিতে চাইছি এখানে, প্যান্ডেমিক টিটিটা হয়ে যাক, তারপরে মালুম পাবেন। আমি প্রার্থনা করবো যেন না হয়, আবার আটকে যায়। শুধু আমার নয়, আমার সহযোদ্ধা পাঠক সবারই এই একই প্রার্থনা, যেন এই ট্রিটিটা সই সাবুত না হয়। কিন্তু ওরা যতটা এগিয়ে গেছে, 99% সাফল্য তো এসেই গেছে, 1% ওটা এই রাতের মধ্যে ওরা মিটিয়ে নেবে বলেই আমার বিশ্বাস। চুক্তি কালকে সই না হোক, দুদিন পরে হোক, চুক্তি সই ওরা করেই ছাড়বে, এ আমি বহু আগেই বলেছি, ভেস্তে যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আমি একটি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, যেটা আমার অতীত অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। যখন আমি এই লড়াইগুলো শুরু করেছিলাম, যখন অনেকেই ব্যক্তি আক্রমণ আমাকে করেছিলেন, সেই সময় আমি সবাইকে তো ব্লক করতে পারিনি, করিওনি, করা উচিত নয়। আমি অনেকটা সংযমের পরিচয় দিয়েছিলাম সেই সময়, কারণ যেহেতু অত্যধিক বাড়াবাড়ি করলে ব্লক করেছি সেটা আলাদা কথা, কিন্তু যেহেতু তখনও বোঝার সময় আসেনি, সময় দিতে হবে, কারণ ব্যাপারটা অত্যন্ত জটিল। এই নতুন বিশ্ব ব্যবস্থা বা ভ্যাকসিনের ষড়যন্ত্র, এটা বোঝা সহজ কাজ নয়। তাই আমি অনেককেই ওপেন রেখেছিলাম, গোপনে ব্লক করিনি। পরবর্তীকালে তাদের কেউ অনেকেই ব্যাপারটা বুঝতে পেরে যাদের সন্তান সন্ততিকে ভ্যাকসিন আটকানোর জন্য বা নিজেদের ক্ষেত্রে যখন জোড়া ডাবল ডোজের জন্য যখন অনেকে জোর দেওয়া শুরু করলো, ততদিনে তারা বুঝে গেছেন, সবাই নয়, কেউ, তখন তাদের আমি সাহায্য করেছিলাম, ডকুমেন্ট দিয়ে পাশে থেকে ছুটেও গিয়েছিলাম। তখন আমি ওটা বাজ বিচার করিনি, অতীতের গল্পটা মনে রাখিনি, ব্যক্তিগত আক্রমণ ব্যাপারগুলো ভুলে গিয়েছিলাম। তারা নিজেরাই মনে করিয়ে ক্ষমা টমা চেয়েছিলেন। তো যাই হোক, আমি বলেছিলাম ঠিক আছে, ওটা তো ওই সময় এত তাড়াতাড়ি তো বোঝার ব্যাপার নয়, আর মগজ তো আমাদের ধোলাই হয়েই আছে, তাই আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। কিন্তু এখনো যারা করে চলেছেন তাদের জন্য কিন্তু আর কোনো ক্ষমা ঘান্নার গল্প নেই, আমি আগাম বলে রাখছি। এখনো যারা বুঝতে পারেননি এবং বিভিন্ন রকম রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি নিয়ে আমার লাইভগুলো শুনছেন বা পোস্টগুলো দেখছেন এবং সেই রকম বিচ্ছিরি আক্রমণ করছেন, ব্যক্তি আক্রমণ করছেন, তথ্য নেই, কিছু নেই, তো তাদের যদি পরে চৈতন্য উদয় হয় বা এই প্যান্ডেমিক টিটির পরে তারা কোণঠাসা বোধ করেন, এবং ভ্যাকসিন তো গুঁজে দেবেই, আমি বহু আগেই বলেছি, ডেঙ্গু ভ্যাকসিন লাইনে আছে, ম্যালেরিয়া ভ্যাকসিন, এবং আবার কঠোরভাবে প্যান্ডেমিক ট্রিটি প্রয়োগ করা হবে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আমেরিকার লোকজন আমেরিকাকে বাঁচিয়ে দিল, বা এটা জায়নিস পলিসি, কারণ নিজেদের ডেরাটাকে তো কিছুটা হলেও সুরক্ষিত রাখতে হয়, তাই নয় কি? আর আরও কাহিনী আছে, আমি বারবার করে বলেছি, আমেরিকার সুপার পাওয়ার হিসেবে আমেরিকাকে ওরা ভাঙবে এখন চীনকে কাজে লাগিয়ে, বলেছি বহু, এবং মিলিয়ে নেবেন এটা। তো যাই হোক, সেটা ডোনাল্ড ট্রাম্পও জানেন, তাই তিনি পাকিস্তানকে কিন্তু ভারতকে সংযত করলেন। পাকিস্তান তো চীনের, তাহলে এটা উচিত ছিল ডোনাল্ড ট্রাম্পের ভারতকে সাপোর্ট করে যুদ্ধটাকে আরো পাকিস্তানকে গড়িয়ে দেওয়া, এমন একটা পরিস্থিতি তৈরি করা যেতে পারত, কিন্তু ওরা করেননি, সুকৌশলে সংযত করেছেন। কারণ চীনকেও বাইরে যতটা বিরোধিতা দেখানোর কথা সেটা তারা দেখাবেন, রাজনৈতিক দলও একে অপরের প্রতি বিরোধিতা দেখায়, সিপিএম বিজেপি বিরুদ্ধে বিরোধিতা দেখায়, তৃণমূল দেখায়, অমুক দেখায়, তমুক দেখায়, কিন্তু ভেতরে সবাই একই রকম ভাবে এখানেও ডোনাল্ড ট্রাম্পের চীন বিরোধিতা শুধুমাত্র বাণিজ্যিক, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির ওপরে তার বিরোধিতা, বাকি এই তৃতীয় বিশ্বের ওপর কন্ট্রোল, ভ্যাকসিন গুঁজে দেওয়া, এগুলোতে তার কোনো বিরোধিতা নেই। তিনি একবারও সেটা বলেননি, তিনি বলেননি কখনো, তিনি বলেছেন আমেরিকা ফার্স্ট, তিনি কখনো বলেননি ওয়ার্ল্ড ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড, কিচ্ছু বলেননি, কিছু বলার দরকার নেই, সেটা আমরা জানি। তো এইরকম অবস্থায় যখন এটা শুরু হবে, তখন যদি এইরকম ব্যক্তি আক্রমণকারী কোনো ব্যক্তি আমার যদি সেটা মাথায় থাকে, আমি মার্ক করে রাখছি, সবাইকে তো ব্লক করছি না, আমি মার্ক করে রাখছি, কারণ এটা আমাকে রাখতে হবে এবার, কারণ ইটস টু লেট, এখন আর
ক্ষমা ঘেন্নার কোনো জায়গা নেই। সেই সময় তারা যদি আমাকে আমার সাহায্য প্রার্থনা করেন, ইন্টারভেনশন চান, হ্যাঁ আমি বারবার বলেছি সহযোদ্ধাদের যারা আমার পরিচিত, যারা আমার সঙ্গে পরিচিত, আমার সঙ্গে যোগাযোগ আছে, তাদের যদি কেউ জোর করে ভ্যাকসিন বুঝতে আসে, আমি ওভার অন মাই ডেড বডি, আমি বারবার বলেছি এটা আমার এই লড়াই, এটা আমার লড়াই মূলত। এখন অন্যান্য লাইভ আমি করি বটে, অনেক বিষয়ে করি, কিন্তু এটা আমার মূল লড়াই। তার জন্য আমি আমার জীবন বিসর্জন দিতে পারবো, দিতে রাজি আছি। সে যতই কঠোর আইন আনুক, যতই কি করুক, সে কিভাবে করব, কতটা দূর আমি যেতে পারি সেটা আমি জানি। আই ক্যান ডু ইট অ্যান্ড আই নো দ্যাট। তাদের জন্য আমি আছি, থাকবো। জীবিতকালীন যদি আমার বেঁচে থাকাকালীন এবং আমি হাঁটা চলাকালীন করতে পারছি, এই অবস্থাতে যদি আমার কোনো সহযোদ্ধা বা পাঠকের ওপরে এরকম পুলিশ হোক, প্রশাসন হোক, আশাকর্মী হোক, স্বাস্থ্যকর্মী হোক, যে জবরদস্তি করা হয়, শুধু আমাকে একবার জানাবেন, আমি ছুটে যাব। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। এটা আমি পাবলিকে বলে দিলাম, আগেও বলেছি। কিন্তু যারা এখনো ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন, এবং আমি তাদের মার্ক করছি, দেখছি তাদের আচার আচরণ, অনেকে আবার ফেক সহযোদ্ধাও আছেন, শ্যাম রাখি না কুল রাখি, মনে মনে বিজেপি দেশপ্রেমী, আবার ভ্যাকসিনটাও নাকি বুঝতে পেরেছেন, নিউ ওয়ার্ল্ড অর্ডারটাও বুঝতে পেরেছেন। একই সাথে আপনি রাজনৈতিক দলের ভক্ত, অন্ধ ভক্ত, একই সাথে আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডারের বোদ্ধা হতে পারেন না, যে কোনো একটা হবেন আপনি, এটা বাস্তব, পারেন না আপনি। তো সেই রকম লোকজন যদি পরে আমাকে অ্যাপ্রোচ করে, তার পরিবারের জন্যই হোক বা নিজের জন্যই হোক, আমি ফিরেও তাকাবো না। আরও একবার শুনুন, আমি ফিরেও তাকাবো না। তাদেরকে আমি, যদি তারা আমার হোয়াটসঅ্যাপে থাকেন, ইতিমধ্যে কেউ কেউ আছেন, আমি তাদের মিউট করে দিয়েছি, তাদের মেসেজ আমি ভুলেও দেখি না, এবং আমার এটা পলিসি। তো এখন হয়তো মনে মনে অনেকে হাসবেন, তাই নাকি, দেখতে পাবেন এবার আগামীতে কি হয়। জীবন জীবিকার ওপরে, স্বাস্থ্যের ওপরে যে ভয়ঙ্কর চাপ নেমে আসবে যদি প্যান্ডেমিকটি ওরা সফল করতে পারে, ওই লক্ষ্যই ওরা এগোচ্ছে। তখন আর বিজেপি, সিপিএম, কংগ্রেস ওসব থাকবে না। এগুলো তো পরে আগামীতে উঠে যাবে, আমি বলেছি। তখন টোটাল কন্ট্রোল এসে যাবে, তখন রাজনৈতিক দলকে দিয়ে ওরা কন্ট্রোল করবে না, ওরা সরাসরি কন্ট্রোল করবে। সেদিকে ওরা এগোচ্ছে। এখনো মানে এই খেয়ে করার জন্য রাজনৈতিক দলের দরকার এখনো আছে বলে ওরা টিকিয়ে রেখেছে। তারপর দেখতে পাবেন। যাই হোক, এটা আমি জানিয়ে রাখলাম, কারণ আরো একটা কারণও আছে। এই প্যান্ডেমিক ট্রিটি সই হলে যে পরিস্থিতি তৈরি হবে, তাতে করে এত হাজার হাজার মানুষকে তো আমি পাশে থাকতে পারবো না ভাই। তখন তো আর ওই ডকুমেন্ট দিয়ে হবে না, তখন ফেস টু ফেস, চোখে চোখ রেখে কথা বলতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। তখন আর ওই ডকুমেন্ট দেখিয়ে, আরটিআই দেখিয়ে কাজ হবে না। সংবিধান থাকবে, সংবিধান এখনো চেঞ্জ করার মতো জায়গা নেই। সেটা ওরা মিডিয়াকে দিয়ে ভয়গুলো দেখাবে, এবং প্রশাসন, পুলিশকে দিয়ে আগের বারে যেমন করেছিল তার চেয়ে বেশি করে চাপ দেবে এবারে। এই চাপের কাছেই তো 90% মানুষ আর টিকতে পারে না। আমাদের কথা বাদ দিন, আমরা না হয় লড়াই করব। তো এত মানুষের সঙ্গে পাশে তো আমার পক্ষে থাকা সম্ভব নয়, ইম্পসিবল। তাই আমি এই ধরনের মানসিকতার মানুষদের ছেঁটে ফেলছি, আমার পাশে থাকার তালিকা থেকে ছেঁটে ফেলে দিয়েছি অলরেডি, আমি জানিয়ে রাখলাম। বাকি যারা সহযোদ্ধা আছেন, পাঠক আছেন, যে ব্যক্তিগতভাবে যিনি যারা নিজের মতো করে লড়াই করছেন, আর টিচারদের নিয়ে কি বলবো, টিচারদের নিয়ে যা বলার আমি যথেষ্ট বলেছি, টিচারদের নিয়ে আর বলার কিছু নেই। আর যাই হোক, কালকেও একটা ভিডিও করেছি, সেটা দেখে নেন, ডিএ নিয়ে, সেখানেও টিচারদের কথা আছে। আর টিচারদের নিয়ে কি বলবো বলুন, টিচারদের জীবনে যা ঘটে নেমে আসছে, সেটা শিক্ষকেরা আগে যদি বুঝতে পারতেন, স্টে হোম, স্টে সেফ না করতেন, তখন আমি বহু অ্যালার্ট করেছিলাম। তখন যদি লড়াইটা দেওয়া যেত, তাহলে এই সিচুয়েশন আসতো না। এখনো কিছুই দেখেননি, অনেক কিছু দেখার আছে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসে এবার। তাই আবার বলবো, যদি মনে করেন যে আমাকে আপনার এখন না হলেও আগামীতে প্রয়োজন আছে, ইউ নিড মি, ইউ মে নিড মি ইন ফিউচার, এই ক্ষেত্রে যদি ভৌ সম্পর্কে বুঝে থাকেন, ভ্যাকসিনের বিপদটা বুঝে থাকেন,
এবং এই ধরনের জোর জবরদস্তি জীবিকা বন্ধ করা দেখবেন বিভিন্ন রকমের চেষ্টা করবে, স্বনিযুক্তি বন্ধ করা। স্মার্ট মিটারের ক্ষেত্রে আমি ইতিমধ্যেই অনেকেই লড়াইটা করছেন, আমি খুব ভালো লাগছে, তারা নিজেরাই লড়াই করতে, কয়েক জায়গায় আমাকে যেতে হয়েছে, সামলে নিয়েছি, অসুবিধা হয়নি, করছেন তারা। কিন্তু যদি আপনারা মনে করেন যে এখনো কোনো মানে ব্যাপারটাও লোকটা বাড়াবাড়ি কথা বলে, দরকার নেই অমুক তমুক, তো কোনো অসুবিধা নেই, আমাকে বেরিয়ে চলে যান, ব্লক করে চলে যান, আমার বেশি লোকের দরকার নেই। ওই যে বলেন না, আমি ওটাতে বিশ্বাস করি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। তাই আমি প্রথম থেকে যখন লেখালেখি শুরু করি বা ভিডিও করি, কখনোই আমার টার্গেট ছিল না আমার মিলিয়ন লক্ষ লক্ষ হাজার ফলোয়ার হবে। ওসব অনেক আছে চ্যানেল, লক্ষ লক্ষ ফলোয়ারের চ্যানেল আছে ইউটিউব। তারা কি করছে, তারা কত মানুষের পাশে আছে, তারা আসলে মানুষের জন্য কি করছে, কতটা মগজ খোলাচ্ছে আর কতটা মগজ ধোলাই করছে, তা আমি বেশ ভালো করে জানি। আই এম ওয়েল অ্যাওয়ার অফ দ্যাট। তা আমি পরোয়া করি না। ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়লো কমলো, হ্যাঁ সহযোদ্ধাদের বলি সাবস্ক্রাইব করতে, মাঝে মাঝে বলি, কেন বলি, যাতে তারা আপডেট থাকতে পারে। বাইরের মানুষ বা যারা আমার সহযোদ্ধা নন বা এমনি যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন হোম পেজে কোনোভাবে, তারা সাবস্ক্রাইব করুন বা না করুন আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রথম থেকে বলে এসেছি, আমার ইউটিউব থেকে ফেসবুক থেকে উপার্জনের মোটো নেই কখনো, ফলোয়ার বাড়ানোর মোটেও কখনো নেই। আমার লক্ষ্য হচ্ছে এই লড়াই। কি লড়াই এতক্ষণে বলেছি। তাই আবার বলবো, যারা মনে করছেন যে আগামীতে এই অভদ্র লোকটার প্রয়োজন হতে পারে, কোন ক্ষেত্রে বলেই দিলাম, তারা বক্তব্য অপছন্দ হলে এড়িয়ে যান, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। যুক্তি দিয়ে হলে অবশ্যই আক্রমণ করুন, যুক্তি দিয়ে। হ্যাঁ, আমিও চেষ্টা করব উত্তর দেওয়া, যদি আমি কমেন্ট পড়ারও এখন সময় পাই না, নিজস্ব কাজকর্ম, লেখালেখি, পরবর্তী বইপত্র, লাইভ, এখানে সেখানে যাওয়া আসা, তবুও আমি চেষ্টা করব। কিন্তু ব্যক্তিগত আক্রমণ যদি করেন আপনি, আপনাকে যে ব্লকটা করব, এই ব্লক আর কখনো খুলবে না। আমি কখনো কাউকে আনব্লক করিনি, আমার এই অভিজ্ঞতায় কখনো কাউকে আনব্লক করিনি। তাই ভেবে চিন্তে করবেন ব্যক্তিগত আক্রমণ। এবারে আসছি, এই যে প্যান্ডেমিক ট্রিটি যেটা জেনেভাতে আলোচনা হচ্ছে, সেই ট্রিটির বিষয়বস্তু আমি পরের দিকে বলবো। তার আগে এই ট্রিটির যে হাইলাইটগুলো, মানে যে সমস্যাগুলো ট্রিটির জন্য ওরা ফেস করছে, যেটা ঘেব্রেসিয়াস আধানন ঘেব্রেসিয়াস যেটা মানে বলছেন, হুয়ের মানে কি বলবো, সর্বময় কর্তা, মানে পুতুল আর কি। তো সেগুলো একটু দেখে নেই আমরা, কি কি প্রবলেম ফেস করছে হুয়ের মতো একটা সংগঠন, মানুষের স্বাস্থ্য রক্ষার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে যার জন্ম হয়েছিল আর কি, মানুষের স্বাস্থ্যকে রক্ষা করবার উদ্দেশ্যে জায়নিস্টদের এক অন্যতম সংগঠন। যেমন করে ওরা ইউএনও বানিয়েছিল, যে সময়কালে তারা ওয়ার্ল্ড ব্যাংক বানিয়েছিল, ওই সময়কালেই তারা, কাছাকাছি সময়কালেই তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বানিয়েছিল। তো এখন যেটা ওদের সামনে যে ক্রাইসিস ওরা মনে করছে, তো সেটা ওরা সামলে উঠবে বলেও আশাবাদী। কি ফান্ডিং, তো বুঝতেই পারছেন, গাড়ি তো পেট্রোলে চলে, তো নিজে টাকা তো ছাপানোর মেশিন নেই, তো তাদেরকে তাদের কর্মচারীর বেতন থেকে শুরু করে বিভিন্ন দেশের টিকাকরণ কর্মসূচি, মিডিয়া ম্যানেজ করা, বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালানো, স্বাস্থ্য সচেতনতা শিবির চালানো, এই জন্য প্রচুর কর্মী লাগে এবং তার জন্য প্রচুর মেশিনারি লাগে। তো সেইগুলো তো অর্থ ছাড়া চলে না। তো এই যে অর্থের যে সংকট, বাজেট যেটাকে বলে এর বাজেট, সেই বাজেটের দিকে একটু তাকানো যাক। আমার নাম করে সার্চ করুন না, ইউটিউবে গিয়ে দেবাশিস লাহা, DEBASIS দেবাশিস লাহা LAH বলে সার্চ করুন, পেয়ে যাবেন। আর কেউ যদি আমার সহযোদ্ধা এই মন্তব্যটি দেখে থাকেন, পারলে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন, এইটুকু তো আশা করতেই পারি মানে সহযোদ্ধাদের কাছ থেকে। তো যাই হোক, তো এই যে বাজেট, যেটা বাজেট আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজেট থাকে
তো 2026-27 বাজেট, 25 অব্দি হয়ে গেছে ওদের বাজেট, এবার যেটা বাজেট হচ্ছে সেটা 26-27 এই ইয়ারের জন্য। আমেরিকা তো অলরেডি বলেছে তারা কন্ট্রিবিউট করবে না, তারা বেরিয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে হুয়ের বাজেট 4.2 বিলিয়ন ডলার মতো। হু এটা এস্টিমেট করেছে, মানে হু এই টাকাটা পাবে, হাতে আসবে, এরকম একটা এস্টিমেট করেছে। কিন্তু এটা শর্ট। তাদের আশা ছিল, তাদের বাজেটের যে লক্ষ্যমাত্রা ছিল 2026-27, সেটা হচ্ছে 6.3 বিলিয়ন মতো, এইরকম একটা ছিল আর কি। সেখান থেকে কমে 4.2 বিলিয়ন মতো হয়েছে। একটা কারণ অবশ্যই আমেরিকা নিজেই $1 বিলিয়ন হুকে 2000 যে লাস্ট যে ইয়ার, যেটা ডোনাল্ড ট্রাম্প যে বেরিয়ে যাওয়ার আগেকার যে লাস্ট অ্যালোকেশন, ওই 23-24 ধরুন আর কি, এই সময়টাতে। তো সেই ক্ষেত্রে সেই সময় ডোনাল্ড ট্রাম্প ছিলেন, সেই সময় আমেরিকা, তখন ডোনাল্ড ট্রাম্প কোথায় ছিলেন থাকলে তো দিতেন না। তো সেই সময় আমেরিকা একাই $1 বিলিয়ন হুকে দিয়েছে। $1 বিলিয়ন, অর্থাৎ হুয়ের বাজেটের 15% আমেরিকা একাই দিয়েছিল লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো সেটা একটা শর্টফল আছে, এই কারণে বাজেটের যে লক্ষ্যমাত্রা সেটাকে ছেটে ফেলেছে হু বেশ। তবে ওরা আশাবাদী এবং ওরা আহ্বান রেখেছে বিভিন্ন সংস্থার কাছে, দেশের কাছে ভলান্টারি কন্ট্রিবিউশনের জন্য ওরা আহ্বান রেখেছে। এবং বিল গেটস মহাশয় তো সেখানে আসছে। হুয়ের সবচেয়ে বেশি ডোনেট করেন হুতে বিল গেটস মহাশয়। তথ্য আমি দিচ্ছি, কতটা ডোনেট করেন শুনলে চমকে উঠবেন, এবং ভয়েরও ব্যাপার এটা। আমাদের মতো দেশের কাছে বিল গেটসের হুকে কন্ট্রোল করা অত্যন্ত বিপজ্জনক একটা বিষয় আর কি, যেটা এই কারণেই আমার এত আশঙ্কা, কারণ লোকটিকে আমি হাড়ে হাড়ে চিনেছি। ব্যাপারটা কি, হুয়ের যে কন্ট্রিবিউশন সেটা 12% মাত্র আসে মেম্বারশিপ চাঁদা থেকে, যেটাকে বলা হয় অ্যাসেসড ডোনেশন বা কন্ট্রিবিউশন। মানে প্রতিটি দেশের জন্য একটা অ্যামাউন্ট ঠিক করা হয়, ধার্য করা হয় তার জাতীয় মানে জিডিপি অনুসারে আর কি, আকার, জিডিপি, তার আর্থিক সচ্ছলতা ইত্যাদি অনুযায়ী এটা করা হয়। বিভিন্ন ফ্যাক্টরস আছে, সেটা এখানে আলোচনা করছি না। তো সেই হিসেবে যেটাকে অ্যাসেসড কন্ট্রিবিউশন বলে বা ডোনেশন, মানে এটা দিতেই হবে, ধার্য। তো সেটা মাত্র 12%। যা হুয়ের বাজেট তা মাত্র 12% ওটার মাধ্যমে উঠে আসে। আর 81% কিসে আসে? ভলান্টারি কন্ট্রিবিউশন থেকে উঠে আসে আগে। খুব চিন্তার ব্যাপার। তার মানে দেশের যে কোটা, বার্ষিক চাঁদার কোটা, তাতে করে হু চলে না, হু মেশিনারি চলে না। তাহলে কি 81% ভলান্টারি ডোনেশনস থেকে, মানে বিল গেটসের মতো লোক যারা আছেন তাদের ডোনেশন, এবং দেশেরও কেউ কোটার পরে টাকা দেয়, কিছুটা বাড়তি দেয়, সেটা ভলান্টারি ডোনেশন। যেমন ধরুন, সহজ করে বলি, গত বাজেটে হুয়ের যে বাজেট, সেখানে চীনের যেটা অ্যাসেসমেন্ট ছিল, যেটা মানে দিতেই হতো ধার্য চাঁদা, 115 মিলিয়ন ছিল, 115 মিলিয়ন। তো চীন সেটা দিয়েওছে, তার সঙ্গে এক্সট্রা 41 মিলিয়ন সে দিয়েছে ভলান্টারি কন্ট্রিবিউশন হিসেবে দিয়েছে। ওটা হলো বাড়তি। তাহলে চীনের মোট কন্ট্রিবিউশন কত হলো? ওই 115 ধরুন, 114 পয়েন্ট সামথিং জায়গা, 115 প্লাস এই 41 যোগ করে যা হয় সেটা হলো চীনের গত বাজেটের কন্ট্রিবিউশন। আমেরিকার কত ছিল? আমেরিকার ধার্য ছিল 219 মিলিয়ন। বুঝতেই পারছেন, বড় দেশ, আর্থিক সচ্ছলতা বেশি, প্রথম বিশ্বের সেরা দেশ।
219 মিলিয়ন মতো তার ধার্য ছিল চাঁদা। কিন্তু আমেরিকা কত দিয়েছিল তখন? বাইডেন কত দিয়েছিল? $1 বিলিয়ন। তাহলে ভাবুন কতটা বেশি দিয়েছিল আমেরিকা, কতটা বেশি দিয়েছিল। তো তাহলে বোঝা যাচ্ছে যে ভলান্টারি কন্ট্রিবিউশনটাই হুয়ের চালিকা শক্তি, কারণ মেম্বারশিপ চাঁদা থেকে মাত্র 12% আসে, আর আদার্স থেকে 7%, কিন্তু মূলটা হলো 81% আসে ভলান্টারি কন্ট্রিবিউশন। এবার দেখুন খেলাটা কোথায়, বিপদটা কোথায়। বিপদটা এটাই যে বড় বিপদ, ধরুন কোন দেশ মেম্বারশিপ চাঁদা হিসেবে 5-10 মিলিয়ন দিল, যেমন চীনের 115 মিলিয়ন ছিল, দিয়েছে মেম্বারশিপ চাঁদা, ওটা দিতেই হবে মাস্ট। এবার সেই টাকাটা হু কিন্তু নিজের পছন্দ মতো খরচা করতে পারে, অর্থাৎ মেম্বারশিপ চাঁদাটা, সাবস্ক্রিপশনটা হু নিজের যা মনে করবে, কোন খাতে কি কতটা লাগবে, কিভাবে মাইনেতে কতটা দেবে, কর্মচারীদের মাইনে বা টিকাকরণ কর্মসূচি বা লজিস্টিক্যাল সাপোর্ট কোথায়, সেটা হু ঠিক করতে পারে, হু ক্যান ডিসাইড। কিন্তু যেটা ভলান্টারি কন্ট্রিবিউশন বাড়তি কোনো দেশ দিচ্ছে বা কোনো ব্যক্তি দিচ্ছে, যেমন বিল গেটস দিচ্ছেন, সেটা কিন্তু সেই ব্যক্তি বা সেই দেশ ঠিক করবে কোন খাতে খরচা হবে। খেলাটা বুঝতে পারছেন তো? তখন কিন্তু হুতে যদি কোনো মানবিক লোকও বসে থাকে, দারুণ মানবিক লোক, স্বাস্থ্যটা ভালো বোঝেন, হোলিস্টিকে বিশ্বাস করেন, হোমিওপ্যাথিকেও ভালো চোখে দেখেন, আয়ুর্বেদকেও ভালো চোখে দেখেন, এবং মডার্ন মেডিসিনের যখন যারা সত্যিকারের পুরোধা, হিপোক্রেটিস যাকে ফাদার বলা হয়, তিনি যেমন বলে গেছেন, যে গাইডলাইনের কথা বলে গেছেন, বা আধুনিককালে রবার্ট এস মেন্ডেলসন যে গাইডলাইন, যেভাবে ভ্যাকসিনকে দেখেছেন, ট্রিট করেছেন, বা বিখ্যাত কানাডিয়ান গবেষক চিকিৎসক উইলিয়াম ওসলার যেভাবে স্বাস্থ্যকে দেখতে চেয়েছেন, হোলিস্টিকভাবেই দেখতে চেয়েছেন। তো এইগুলো যদি তিনি রূপায়ণ করতে চান, কোনো মানবিক কোনো ব্যক্তি যদি হুয়ের পদে থাকেন, বড় পদে থাকেন, তিনিও পারবেন না। কেন? ওই যে ফান্ডিং মাত্র 12% হুয়ের বাজেটের, তাহলে 81% যেটা ভলান্টারি ডোনেশন, সেটাই যারা দিচ্ছেন ব্যক্তি, তারা যা বলবেন, যে ক্ষেত্রে টাকাটা লাগাতে বলবেন, হু সেই ক্ষেত্রে লাগাতে বাধ্য। অর্থাৎ বিল গেটস মহাশয় যে ডোনেশন দিচ্ছেন 21%, বিল গেটস এখন কত দেন দেখে নিন, আসুন। বিল গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর তহবিল থেকে বিল গেটস 820 মিলিয়ন ডলার গত বাজেটে দিয়েছেন। 820 মিলিয়ন ডলার, অর্থাৎ 12.4 এইরকম, বা 12.7, মানে হুয়ের বাজেটের পার্সেন্টেজ। ভাবতে পারেন একজন ব্যক্তি কেন দিচ্ছেন? এটা তো গেল তার গেটস ফাউন্ডেশনের তহবিল থেকে। এছাড়া তার আরো একটা সংস্থা আছে, তিনি বানিয়েছেন, তিনি সেখানে ফান্ডিং করেন। অনেকেই জানেন না, ফেসবুকে মাঝে মাঝে দেখবেন তার স্পন্সর্ড পেজ আছে, বিজ্ঞাপন, বিভিন্ন ভ্যাকসিনের বিজ্ঞাপন কড়াকড়ি করে। এটা হচ্ছে গ্যাভি। গ্যাভি কি? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, এইরকম আর কি, ঠিক আছে? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, অর্থাৎ গ্যাভি সংক্ষেপে। এটা বিল গেটসেরই তৈরি করা, 2000 সালে উনি তৈরি করেছিলেন, সেটা এখন ফসল ফলাচ্ছে। 2000 সালে তৈরি করেই 2009-এ আমাদের মেয়েদের, ভারতবর্ষের মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন গুঁজে দিয়েছিলেন। তার আরেকটা এনজিও আছে, পাথের মাধ্যমে
এইটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, লেখালেখি আছে, স্ট্যাচুতেও পাবেন। যারা বইপত্র পড়ছেন, এখনো পাশে থাকছেন, তাদের জন্য বলছি, তো সেখানেও পাবেন। গুজরাট এবং বর্তমানে তেলেঙ্গানা, সে সময় অন্ধ্রপ্রদেশের ট্রাইবাল মেয়েদের, হাজার হাজার ট্রাইবাল মেয়েদের কোনো অনুমতি না নিয়ে, গার্জিয়ানদেরকে না বলে, প্রিন্সিপাল, হোস্টেলের প্রিন্সিপালকে ম্যানেজ করে এটা গুঁজে দিয়েছিলেন। বেশ কিছু মেয়ে মারা যায়, অনেকে এখনো বিভিন্ন যারা বেঁচে আছেন তারা ধুকে ধুকে বেঁচে আছেন, অনেকে পরে মরে গেছেন, মরে যাচ্ছেন, সেই খবর কেউ রাখে না। এটা নিয়ে পার্লামেন্টেও সেই সময় হইচই হয়েছিল, কিন্তু বিল গেটস, যিনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর তৃতীয় বিশ্বকে তার কি ক্ষতি করবে? মামলা ধামা চাপা দেওয়া হয়ে গেছে, মামলা ধামা চাপা। সেই বিল গেটস আবার সমহিমায়, তাহলে গ্যাভি কত দিচ্ছে তার সংগঠন, মানে গাভী, মানে দুধ দেয় আর কি, আমি ওটাকে বলি গাভী। বিল গেটস ওখান থেকে ব্যাপকভাবে মুনাফা করছেন। গ্যাভি, আমি বলি গাভী। 480 মিলিয়ন, তাহলে যোগ করুন 826 প্লাস 480 মিলিয়ন, কত হচ্ছে? হ্যাঁ, 8 আর 4 12, আরো দিকে ধরুন 13 মিলিয়ন, মানে 1300 মিলিয়ন, মানে কত? হ্যাঁ, 1000 মিলিয়নে কত বলতে হবে? তাহলে হুয়ের বাজেটের 21% একাই বিল গেটস মহাশয় দিয়ে থাকেন, এবং এই যে টাকা তিনি দেন সেটা কিভাবে খরচা হবে তিনি ঠিক করেন। কারণ ওই যে হুয়ের সংবিধানেই বলা আছে, যারা ভলান্টারি কন্ট্রিবিউশন করবেন তারাই ঠিক করবেন সেই টাকা কোন খাতে ব্যয় করা যাবে, মানবিক খাতে না দানবিক খাতে। তো বিল গেটস কোন খাতে খরচা করছে? যদিও মিডিয়ায়, দালাল মিডিয়ায়, পেড মিডিয়া, বিল গেটস পয়সা দিয়ে মিডিয়া রাখেন, পোষা কুকুরের মতো। কি করবে, তাদেরকেও চাকরি করে খেতে হয়, এটাই তো টোটাল কন্ট্রোল। তো অধম যদি এরকম সংস্থায় চাকরি বাকরি করতো, তাহলে অধম কি আর মুখটা এভাবে আপনাদের সামনে সমস্ত কিছু এভাবে অকপটে, নির্দ্বিধায়, নির্ভয়ে বলতে পারতো? পারতো না। সেসব মোহ মায়াকে পদাঘাত করতে পেরেছি বলেই এখনো পর্যন্ত যা বিশ্বাস করি সেই সত্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি। না হলে ওই যে ওরা অর্থনীতি ধরে টেনে রাখে, লোভ দিয়ে বেঁধে রাখে, ওটাকে ওভারকাম করতে হয়। ব্যক্তি হিসেবে করা যায়, কেউ কেউ করেন, আমি একা করতে পেরেছি বলে বলছে না, গোটা বিশ্বে এখন, আমাদের দেশে কম হলেও ইউরোপ আমেরিকা এরকম মানুষ যাদেরকে আমি প্রণম্য মনে করি, তেমন মানুষ আগেও ছিলেন, এখনো আছেন। কিন্তু সংস্থা, সংগঠন, তারা তো আবার অনেক বড় উপরে ওঠার ব্যাপার। ধরুন আপনি একটা এনজিও করলেন, সেখানে 10 জন চাকরি করে, বা আপনি একটা গুরু, আপনি একটা আশ্রম করলেন, বড় সড়ো একটা জায়গা কিনলেন লোন নিয়ে, বা লোন পেতে চাইলেন, সেখানে আপনার ইচ্ছে আপনি বড় গুরু হবেন, আপনার সুন্দর গাছপালা থাকবে, সেখানে দীক্ষা দেবেন, আপনার নাম হবে এবং আপনার প্রচার হবে, এবং আপনি এসি গাড়ি নিয়ে আপনি মহারাজ হবেন, এসি গাড়িতে ঘোরাঘুরি করবেন। এরকম যদি স্বপ্ন থাকে, তাহলে আপনার এত এত কর্মচারীকে মেনটেন করতে হবে, এত জায়গা কিনতে হবে। তো এসবের কারণে তো আপনাকে তো টাকা লাগবে, ফান্ডিং লাগবে। তখন তো আপনি কি করবেন? আপনি দালালি করবেন। তখন আপনি আপনার সংস্থা, আপনার মিশন, আপনি জানেন কোন মিশন, এই যে রামকৃষ্ণ মিশন, তারা ভ্যাকসিন বুঝতে, তাদের শিষ্যদের, আমার কাছে যা খবর আছে সে সময় ফেসবুকে দেখেছি, তাদেরকে শিষ্যদের, রামকৃষ্ণ মিশনের অনুগামীদেরকে, শুধু রামকৃষ্ণ মিশন নন, ব্যতিক্রম দু একটি সংস্থা বাদ দিয়ে সর্বত্রই এই ভ্যাকসিন ম্যান্ডেট অঘোষিতভাবে করা হয়েছিল, মুখে মুখে বলা হয়েছিল, মাস্ক পরতে বাধ্য করা হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা ফান্ডিং এর জন্য করা হয়। তো অধমের তো তেমন ফান্ডিং নেই, দরকারও নেই, দিব্যি জীবন চলে যাচ্ছে। তাই আমি এই কথাটা জোর করে বলতে পারি, এখনো পর্যন্ত যদি কেউ আগামীতে প্যান্ডেমিক ট্রিটি হোক আর না হোক, যদি কেউ আপনার বিচ্ছের বিরুদ্ধে আপনাকে বা আপনার সন্তানকে গুঁজে দিতে চায়, এবং আপনি যদি নিতে না চান, যদি মনে করেন না আমার ভ্যাকসিন দরকার নেই, বা ওই পার্টিকুলার ভ্যাকসিনটা আপনার দরকার নেই, যে কোনো ভ্যাকসিন বা যে কোনো ড্রাগ,
সেখানে আমি রুখে দাঁড়াবো। আমার যা যা আছে, যতটুকু আছে, সমস্ত কিছু দিয়ে রুখে দাঁড়াবো। কারণ আমি এটা বিশ্বাস করি। আই এম রেডি টু ডাই হোয়াট আই বিলিভ ইন, হোয়াট আই বিলিভ ইন। যাই হোক, তাহলে এই যে ছকটা দেখতে পাচ্ছেন তো, তাহলে হু এর সবচেয়ে বেশি ডোনেট করেন বিল গেটস, এবং বিল গেটস এবার জানিয়ে দিয়েছেন কয়েকদিন আগের খবরে, আমার অনেক সহযোদ্ধা সেটা জানেন, যে তিনি তার সমস্ত সম্পদ দান করে দিতে চান। তাহলে কি দাঁড়াচ্ছে বলুন তো? আমেরিকা সরে গেছে। আমেরিকা সরে যাওয়া কারণটা বুঝতে পারছেন? আসলে হুটাকে মানে বিল গেটসের খপ্পরে দিয়ে দেওয়া, কন্ট্রোলে দিয়ে দেওয়া, এবং চীন তো কিছুটা হাসবেই, চীনও থাকবে, চীনের কন্ট্রিবিউশন বাড়ছে। আমি আপনাদের বলি, চীনের যে চাঁদা যেটা ছিল 115 মিলিয়ন, সেটা এবার আমেরিকার মতোই 219 মিলিয়নের কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ চীন সেটা দেবে, প্লাস বাড়তি, চীন তো বাড়তি দেবে, এবারে মিলিয়ে নেবেন আমার কথা। চীন এবার অনেকটা টাকাই দেবে হুকে, কারণ এবার জায়নিস্ট শক্তি হুয়ের দেশ হিসেবে এবার চীনকে প্রাধান্য দিতে চাইছে হুয়ের অন্দরমহলে, এবং ব্যক্তি হিসেবে বিল গেটসকে কন্ট্রোলে রাখতে চাইছে, মানে কোন খাতে কি খরচা হবে বিশেষ করে এইগুলোতে। এবং এই জন্য বিল গেটসের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন, একজন ব্যক্তির, একটা বিলিয়নিয়ারের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই ক্ষেত্রে, মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে, মানুষের প্রাণ বাঁচাতে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এত মহান বিলিয়নিয়ার তিনি, এ নিয়ে বহু তথ্য, বহু লেখালেখি আছে আমার কাছে, আপনারা পড়েছেন, ভিডিও করেছি। আর কোভিড ভ্যাকসিনের ফলাফল, করোনা ভ্যাকসিনের ফলাফল কি, এটা আমাদের চোখের সামনে। যারা এখনো বোঝেননি তারা কোনোদিনই বুঝবেন না। তাদের বিজেপি, সিপিএম, তৃণমূল করতে দিন, তারা করুন, শুধু তাদের জন্য মনে মনে প্রার্থনা করুন, এই আর কিছু করার নেই আমাদের। তাহলে এই হলো বাজেট কার্ড, বাজেটের যে চিত্র সেটা। এছাড়া দেখুন জার্মানিও দেয় মোটামুটি, কিন্তু জার্মানি অনেক কম সেই তুলনায়। মানে তার মানে গত বাজেট অনুযায়ী সব এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ মোস্ট কন্ট্রিবিউটর বিল গেটস 21%, তারপরে ছিল আমেরিকা 15% মতো, তারপরে আছে এরকম জার্মানি এরকম 7%, এরকম আছে কিছু। কিন্তু বুঝতেই পারছেন যে এই দুজন, এইবার আমেরিকার জায়গাটা কে নেবে? 1 বিলিয়ন আর হু পাবে না, অবশ্যই চীন নেবে কিছুটা। আর বিল গেটস মহাশয় চাইলে পুরোটাই নিয়ে নিতে পারেন। উনি চান বিল গেটসই নেওয়া দায়িত্বটা নেন, এটাই হু চাইছে আমার যেটা মনে হয় আর কি। তাহলে আরও সুবিধে আর কি। হু চাইছে মানে হুতে আর মানবিক মুখ আছে বলে আমার মনে হয় না, পুরোটাই গেছে। তাহলে এই হলো বাজেটের পরিস্থিতি। এবারে আসা যাক চীনের, এই প্যান্ডেমিক ট্রিটিতে কি আছে সংক্ষেপে, যেটা নতুন যারা আমার পাঠক সহযোদ্ধা যারা নতুন এসেছেন, বা যারা একেবারে নতুন কৌতূহলী হয়ে এসেছেন, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আছেন, তাদের জন্য প্যান্ডেমিক ট্রিটিটা অ্যাট এ গ্ল্যান্স একটু সহজ করে বলে দিই, বোঝাই আর কি। তারপরে আমি বাস্তবতা এরপরে কি হতে পারে আমাদের দেশে বা তৃতীয় বিশ্বে, বা যেখানে হুয়ের মেম্বার কান্ট্রি আমেরিকা বাদ দিয়ে ইউরোপ সামলে নেবে, ওখানে মানুষ অনেক সচেতন, মানে আমাদের মতো দেশে, বিশেষ করে আমাদের দেশে কি হতে পারে সেটা রাখছি। আর শেষে চট্টগ্রাম বন্দরের অবস্থা কি হতে চলেছে সেটাও আমি আলোচনা করব। বাংলাদেশের মানুষ স্বাধীন বাংলাদেশ বলে খুব লাফালাফি করছিল, কিন্তু আওয়ামী লীগের হাসিনা যে কাজটা শুরু করেছিলেন, ইউনূস সাহেব এসে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়া সত্ত্বেও কেয়ারটেকার গভর্নমেন্ট তিনি ওই কাজটি করছেন, দেশ বিক্রি করা, যেমন করে আমাদের নরেন্দ্র মোদী মহাশয় করছেন। যে রাজনৈতিক দলই থাকুক না কেন্দ্রে, ওই তো দালালি করতেই হবে, নইলে ওই ফাইট করার মতো কোনো নেতা নেই। দুঃখের কথা, আমাদের কোনো রাষ্ট্রপ্রধান নেই এই মুহূর্তে, গোটা বিশ্বে দেখতে পাচ্ছি না কাউকে। তো আসছি, সেরকমই পরে আসবো। এই প্যান্ডেমিক ট্রিটি হলো, যেহেতু
ওটা আগে থেকেই কিন্তু প্ল্যান করা আছে। মানে করোনা, ওরা বলছে যে করোনা প্যান্ডেমিকের আবহে, প্যান্ডেমিক ওরা বলে, প্যান্ডেমিক মহামারী, প্যান্ডেমিকটা কি, যেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে একই সাথে একই সঙ্গে, সেটা হচ্ছে প্যান্ডেমিক। এই টার্মটা কিন্তু আগে অতটা জনপ্রিয় ছিল না। আগে একটা টার্ম ছিল এপিডেমিক, মহামারী, এটা হলো অতিমারী। তো এপিডেমিক থেকে এখন প্যান্ডেমিক শব্দটা কেন জনপ্রিয় করা হলো, কেন হলো? এপিডেমিক দেখবেন কোনো একটা গ্রামে বা কোনো একটা এলাকায়, যেমন কলেরার মহামারী হতো এক সময়, মানুষ মারা যেত, কিন্তু ওরা যেভাবে বলে যেন গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, সেটা বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি। কারণ সব উজাড় হয়ে গেলে আমাদের বাবা ঠাকুর দ্বারা থাকতেন না এবং আমাদের জন্মও হতো না, তাহলে মানুষের পৃথিবী থেকে মানুষ অনেক আগেই বিলুপ্ত হয়ে যেত। ওরা এসব ভয় দেখায় যে হ্যাঁ অবশ্যই মানুষ মৃত্যু তখনও ছিল, এখন কি মরছে না? এখন তো ভ্যাকসিনের ফলে আরো বেশি মানুষ মরছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অকাল মৃত্যুগুলো আগে ছিল না। এগুলো ডেটা ফার্জ করা বলে, ডেটাটাকে ফার্জ করে মানুষের মগজ ধোলাই যে না, আধুনিক বিজ্ঞানের ফলে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, মডার্ন মেডিসিনের ফলে মানুষের গড় আয়ু টায়ু নাকি বেড়ে গেছে। এগুলো পুরোটাই মিথ, পুরোটাই মিথ। যাই হোক, তো তখন ছিল এপিডেমিক, কিন্তু গোটা বিশ্বে তো একসাথে হতো না। কলেরা হতো না। মানে কলেরা কি শীতপ্রধান দেশে হবে? আন্তরিক রোগ, যেটা অন্ত্রের রোগ বা এই ধরনের রোগ পথ যেগুলো, সেগুলো তো গ্রীষ্মপ্রধান দেশেই মূলত হবে, তাই তো হওয়ার কথা। আবার আবার ফ্লু, যেটা বিশেষ করে যে ইউরোপে, আমি নরওয়েতে দেখেছি, সেটা অনেক বেশি আকারে দেখা দেয় যে শীতপ্রধান দেশগুলোতে। আমাদের দেশে সেটা মাইল্ড হয়, সেটা ওখানে একটু সিভিয়ার হয়। তো এরকম আছে ভৌগোলিক বৈচিত্র্যের ওপর অনেক রোগের ব্যাপার। যেমন প্লেগ ইউরোপে ভয়ানক করে দেখা দিল। ইউরোপের প্রায় 40% মানুষ সেই সময় বিউবনিক প্লেগে মারা যায়, চতুর্দশ শতাব্দীর ওই সময়টাতে, মাঝামাঝি সময়টা। এটাকে স্কার্জ বলা হয়। তো সেই প্লেগে আমাদের দেশে কতজন মানুষ মরেছে, কত হাজার মরেছে? কিছুই মরেনি সেই অর্থে। বা এশিয়াতে, এটা ইউরোপে সীমাবদ্ধ ছিল, এটা এপিডেমিক ছিল। কিন্তু এখন যে রোগ আসবে সব প্যান্ডেমিক হবে। কেন হবে? হঠাৎ করে রোগের, ভাইরাসের চরিত্র বদলে গেল, ব্যাকটেরিয়ার চরিত্র বদলে গেল? না, বদলায়নি, কিছুই বদলায়নি, সবই একরকম আছে। মানুষের লোভের মাত্রাটা বেড়েছে, টোটাল কন্ট্রোলের মাত্রাটা বেড়েছে, তথাকথিত সভ্যতার উচ্চতাটা বেড়েছে, পুঁজিবাদ, জায়নিস পুঁজিবাদের আবির্ভাব ঘটেছে এবং শক্তিশালী হয়েছে, এবং ডিপপুলেশনের প্রয়োজন পড়েছে, টোটাল কন্ট্রোলের প্রয়োজন পড়েছে। আর তাই এখন গোটা বিশ্ব জুড়ে একটা রোগ দেখা যাচ্ছে, যেটা আগে হতো না, সেটা প্যান্ডেমিক, অতিমারী। তাই করোনার আগে গোটা বিশ্বে এমন কোনো একটা রোগও পাবেন না যেটা গোটা বিশ্বে হয়েছে একই সাথে। স্প্যানিশ ফ্লুর গল্প ওরা বলে, সেটা কোথায় হয়েছিল? আমাদের দেশে হয়েছিল? হয়নি। সেটা কোথায়? ওই রাশিয়া, ইউরোপ মূলত। তাহলে গোটা বিশ্ব জুড়ে এর আগে কোনো রোগ আসেনি কেন? আসবে কি করে? জিনগত ব্যাপার, মানুষের জিনগত বৈশিষ্ট্য আলাদা, জলবায়ু ভিন্ন, ভৌগোলিক অবস্থান ভিন্ন, স্বাভাবিকভাবে প্রকোপ কখনোই একরকম হয় না। কিন্তু ওরা বুদ্ধি করে, প্ল্যান করে নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করবার জন্য ওরা এমন একখানা মিডিয়াকে দিয়ে প্যানিকবাজি করলো যে একটা ভাইরাস গোটা বিশ্বে একই সময়ে দেখা গেল, 210টা দেশে একই সময়েই দেখা গেল, একই সময়ে একই মাত্রায় ভয়ানকভাবে লোক মরতে শুরু করলো। আর আমরা ভয় পেয়ে গেলাম, আমরা প্রশ্নই করলাম না, এটা কি করে হয় রে বাবা? ফ্লু, সেটা নাকি প্রাণঘাতী। ওরা আবার বলছে অন্য জায়গায় 99.99 মানুষ ঘরে বসেই সুস্থ হয়ে যাচ্ছেন, সেটা আবার কেউ দেখছে না। অন্য লোকে মারা যাচ্ছে, অন্য কারণে মারা যাচ্ছে, সেটাকে হাইলাইট করে এই যে মারা গেল, দিল্লি শ্মশানে জায়গা হচ্ছে না। এসব খবরগুলো কি আপনারা একটু ভাববেন? আর যদি বুদ্ধি থাকে মগজে খেলাবেন, ভাববেন। তো এবারেও মিডিয়াকে ওরা কাজে লাগাবে। আমার বিশ্বাস আমাদের মতো কিছু পার্সেন্ট হয়তো আরো বেড়েছে, বাদ দিয়ে মানুষরা একই রকম ভয় পাবে। আমি তো কথাবার্তা বলে বুঝতে পারছি। আর না পেলে বিধি, কঠোর বিধি আনা হবে। হকার মানুষকে তুলে দিচ্ছে, মানুষকে জীবিকা কেড়ে নিচ্ছে, মানুষ কিছু করতে পারছে না। শিক্ষকদের মধ্যে একতা নেই,
আর্টিকেল 21 থাকা সত্ত্বেও চাকরি টাকরি নিয়ে কেড়ে নেওয়ার অবস্থা, ভাতা ধরিয়ে দিচ্ছে, বলছে চাকরি থাকবে না, বলছে 31শে ডিসেম্বর অবধি চাকরি কারো কারো। অথচ সংবিধান তো আছে, আর্টিকেল 21 তো আছে, তা সত্ত্বেও তো ওরা করতে পারছে। কেন পারছে? ইউনিটি নেই বলে, চেতনা নেই বলে। তো একই রকম ভাবে ওই ভ্যাকসিনটা ওরা গুঁজে দিতে পারবে, টেস্ট ম্যান্ডেটরি করতে পারবে, হাউস টু হাউস সার্চ করাতে পারবে, আইসোলেশন করাতে পারবে। যতই আর্টিকেল 14 থাকুক, আর্টিকেল 21 থাকুক, যতই সুপ্রিম কোর্টের অবজারভেশন মানে ভার্ডিক্ট থাকুক, যতই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্সের ওয়েবসাইটে লেখা থাকুক যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, সব লেখা থাকুক না কেন, তাও ওরা পারবে। কেন? মানুষের চেতনা নেই, মানুষ ভীতু, মানুষের মধ্যে একতা নেই। তাই আর্টিকেল 21 থাকা সত্ত্বেও কিভাবে শিক্ষকদের নিয়ে, চেতনাহীন শিক্ষক তারা জানেনই না, তাদের মধ্যে একতাই নেই, তাদের কি ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একই রকম ভাবে আরটিআই আছে আপনার কাছে, কি করবেন আপনি? মানুষ যদি না জাগে, আর আপনি যদি আপনার এলাকায় একা হন, আপনি ডেঙ্গু ছড়াচ্ছেন, আপনাকে মশা কামড়ে, সেই মশা পাশের লোকের কামড়েছে বলে তার ডেঙ্গু হয়েছে, ব্যাস সে বিশ্বাস করবে? সে বিশ্বাস করবে? নিজের এলাকাটাকে প্রোটেক্ট করতে হয়, বারবার বলেছি। তখন আপনার প্রতিবেশী আপনাকে শত্রু বানিয়ে দেবে, করোনা কালে যেটা হয়েছিল। এইগুলো ওরা খেলাবে, এই খেলাগুলো খেলাবে, অর্থাৎ আশপাশের মানুষকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেবে। আর রাজনৈতিক দলের লোকজন তো আছেই, বেকার, কাজকর্ম নেই, স্বাস্থ্যকর্মীর নিয়োগ বেশি করে করা। আগামীতে দেখবেন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বেশি হবে, পার্মানেন্ট নয়, ঠিকা চুক্তিতে, কন্ট্রাক্ট বেসিসে, এবং তাদের টার্গেট দেওয়া হবে এতগুলো লোককে ডেঙ্গু ভ্যাকসিন বুঝতেই হবে। এবং তারা কি করবে? চাকরি বাঁচানোর জন্য করবে, তাদের উপর সার্ভেলেন্স থাকবে, ইনসেন্টিভ দেবে। তখন আমরাই আমাদেরকে গুঁজে দেব, কোথায় আছেন? তাই আবার বলছি, ঐক্যবদ্ধ থাকুন, যোগাযোগ রাখুন একে অপরের সাথে। এখনো আরো ঝড় আসবে, কিছুই এখনো দেখেননি। তো যাই হোক, এবার প্রসঙ্গে আবার আসি। তো এই প্যান্ডেমিকটি যেটা গোটা বিশ্বে কোনো রোগ, ওরা বলছে বার্ড ফ্লু এবার একটা ভয়ঙ্কর আকার নেবে, ওরা বারবার বলছে বার্ড ফ্লু। অর্থাৎ এই বার্ড ফ্লু ভয়ঙ্কর কেন? এই বার্ড ফ্লু থেকে জন্তু জানোয়ারের ইতিমধ্যেই হয়েছে, কিছু মানুষেরও হয়েছে, অর্থাৎ যেটাকে বলে জুনোটিক ডিজিজ। এই জুনোটিক ডিজিজ কি, এটাকে কেন কিভাবে কাজে লাগানো হচ্ছে, এ বিষয়েও স্ট্যাচু বইটিতে আলোচনা আছে আমার। পড়বেন লেখাগুলো, নতুন বিশ্ব ব্যবস্থার উপরে আলাদা চ্যাপ্টারই আছে একটা, শেষ চ্যাপ্টারটা ওই সচেতনতার উপরেই আমি আধারিত স্ট্যাচু বইটিতে। সেখানে অনেক টুকরো ছোট 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 বড় আলোচনা আছে, মন দিয়ে পড়বেন, সতর্ক হতে পারবেন আগামীর জন্য। তো সেই রোগ মানুষের হবে, মানে জুনোটিক ডিজিজ, অর্থাৎ অ্যানিম্যাল টু হিউম্যান ট্রান্সমিশন যেটাকে ওরা বলছে, সেটাকে ওরা আশঙ্কা করছে। ইতিমধ্যে বিল গেটস তার জন্য রিসার্চ আর্টিকেলে খরচও করে বসেছে। কদিন পরেই দেখবেন যে এই আগামীতে যখনই এই টিডিটা সই হয়ে যাবে, তখন দেখবেন এইগুলো আস্তে আস্তে আসতে শুরু করবে মিডিয়াতে। আবার করোনা কিন্তু ফিরে এসছে, দেখবেন মিডিয়াতে ভয় দেখানোর খেলা শুরু হয়ে গেছে। আমরা পাচ্ছি না, কিন্তু কেউ কেউ কিন্তু পাচ্ছে। আর ভ্যাকসিন যারা গুঁজেছেন 2-3 ডোজ, এখনো প্রাকৃতিক পন্থায় ফেরেননি, তাদের তো কোনো না কোনো উপসর্গ হবেই আগামীতে। ওরা টাইম লাইন ধরে রেখেছে, 5 থেকে 6-7 বছর এরকম ওদের টাইম লাইন আছে। 5 বছর পূর্ণ হতে চলেছে 2026-এ ভ্যাকসিন গোঁজার, এটা ভাইটাল টাইম। তখন বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেবে। এবং ওই যে করোনার ভাইরাস ভেতরে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে স্পাইক প্রোটিন, তার লীলা খেলায়। তো সেই যে শ্বাসকষ্ট শুরু হবে অনেকের, হবেই, আমি কিছু করার নেই। যারা অনেকে নিয়েছেন তারাও আমার ভিডিওটা শুনছেন, কিন্তু আমাকে সত্যি কথা বলতে হবে। আবার বলছি, প্রাকৃতিক পন্থায় ফেরুন। কি প্রাকৃতিক পন্থা, কি এ বিষয়ে আমার আলোচনা রয়েছে, ইউটিউবেই আছে। তখন এই যে রেসপিরেটরি প্রবলেম হবে, বিভিন্ন রকমের ইনফেকশন হবে, জ্বর সারতে চাইবে না, কাশি সারতে চাইবে না, অনেকেরই শুরু হয়ে গেছে। সেগুলোকে ওরা আবার করোনা বলে দাগিয়ে দেবে, বা বার্ড ফ্লু লাইনে আছে, বার্ড ফ্লু বলে দাগিয়ে দেবে। ওরা প্ল্যান করেই তো গুঁজেছে না এত। ভারতবর্ষের প্রথম ডোজ নিয়েছে 98% মানুষ, ওদের তথ্য। তো সেইগুলোকে হয় করোনা, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন আসছে, আমি আগের ভিডিওতেই বলেছি, তথ্যও দিয়েছি, আসছে।
প্লাস বার্ড ফ্লু, অর্থাৎ এই ফ্লু এমন একটা জিনিস যেটা বার্ড ফ্লু বলেও চালানো যাবে একই রকম সিমটম, আবার করোনা বলেও চালিয়ে দেওয়া যাবে একই রকম সিমটম। কোথায় যাবেন আপনি? তো এই প্যান্ডেমিক ট্রিটিতে কি কি ওদের কথা বলা আছে? ওরা বলছে হু যদি প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করতে বলে কোনো দেশকে, সেই দেশকে মানতে হবে। অর্থাৎ হু যদি বলে যে হ্যাঁ ভারতবর্ষে এখন প্যান্ডেমিক চলছে, শুরু হয়েছে, ভারত সরকার অফিসিয়ালি সেটা মানতে বাধ্য। যদি ওরা কাগজে কলমে বলবে মে ইত্যাদি ইত্যাদি, যেমন আপনাদেরও বলেছে অ্যাডভাইস, কেউ কিন্তু জোর করেনি, রেকমেন্ড, ওই স্ট্রংলি রেকমেন্ড এরকম বলে। কিন্তু ওই যে আসলে কি হবে সেটা আমরা করোনার কালে তো দেখে নিয়েছি। হু তখন প্যান্ডেমিক ট্রিটি তখন অনেক দূরের কথা, তা সত্ত্বেও হুকে দিয়ে যা করানো গেছে অভূতপূর্ব। এবার প্যান্ডেমিক ট্রিটি যখন হুয়ের হাতে আসবে, হু মানে আসলে বিল গেটস, বুঝতেই পারছেন না এখন, এবং জায়নিক শক্তি, সেটা কত ভয়ঙ্কর হতে পারে কল্পনা করুন। প্যান্ডেমিক ট্রিটি ছাড়াও ওরা যা করে দেখিয়েছে। তাই বারবার আমি এতটা আশঙ্কিত কেন হচ্ছি? তখন প্যান্ডেমিক মানতে বাধ্য, অফিসিয়ালি ভারতও ডিক্লেয়ার করবে, দেশের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না, বাংলাদেশকেও তাই মানতে হবে, শ্রীলঙ্কাকেও তাই মানতে হবে। তারপর কি হবে যদি বলা হয় এবার টেস্ট ম্যান্ডেটরি, হু বলছে যে বার্ড ফ্লু বা করোনা আবার মারাত্মক আকার নিয়েছে, ভারত সরকারকে নির্দেশ দিল টেস্ট ম্যান্ডেটরি করুন, টেস্ট করতে হবে। ওই যে অফিসিয়ালি তো করা যাবে না, ওই কায়দা করে করাবে। তা হোয়াটসঅ্যাপে বা মেলে কোনো ব্যাপারই না, সংবিধান কজন পড়েছে? আর সংবিধান সংশোধনও যদি করে ফেলে মোদী সরকার সেরকম পরিস্থিতিতে, তাতেও অবাক হওয়ার কিছু নেই। ব্যাপারটা এমনই। আর জরুরি অবস্থা ঘোষণা করলে তো কোনো কথাই নেই, জরুরি অবস্থা, যুদ্ধ তো আছেই, আবার বিভিন্ন কারণে দাঙ্গা ফাঙ্গা, বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে জরুরি অবস্থা যদি জারি করে দেয়, ইকোনমিক এমার্জেন্সি, তাহলে তো জরুরি অবস্থার সময় ব্যক্তিগত স্বাধীনতা থাকে না, তখন দাও বুঝে। অনেক পথ আছে, দেয়ার আর মেনি ওয়েজ, ডেভিল অলওয়েজ হ্যাজ মেনি ওয়েজ। শয়তানের অনেক পথ থাকে, চিরকাল ধরেই থাকে। তাহলে সেই সময় টেস্ট করতে বাধ্য করা হবে। করোনার সময় মনে আছে তো কিভাবে টেস্ট করা হচ্ছিল, আর লোকে প্যানিকে অনেকেই টেস্ট করেছে। নাম্বার 3, আইসোলেশন। আপনি চান বা না চান, আপনার পরিবারের লোক চান বা না চান, আপনাকে ওই যে টেস্ট করে দেখা গেল পজিটিভ, সেটা বার্ড ফ্লু পজিটিভই হোক বা করোনা পজিটিভই হোক বা ডেঙ্গু পজিটিভই হোক, যা আসবে লোক লাইনে যে রোগগুলো ওরা সাজিয়ে রেখেছে, আপনাকে যদি মনে করে দয়া মায়া হয় বাড়িতেই বলবে 14 দিন থাকুন আইসোলেশনে। আরও যদি মনে হয় যে না টার্গেট পূরণ করতে হবে, আরও কিছু লোকজন মারতে হবে, নাহলে লোকে ভয় পাবে না, আমাদেরকে মেরেই তো আমাদের ভয় দেখানো হয় না ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে। তখন মনে আছে করোনাকালে তুলে নিয়ে যেত, প্রতিবেশীরাও ফোন করে দিত, তুলে নিয়ে চলে যেত, আবার গ্রামেও ঢুকতে দিত না, তখন ওই আইসোলেশনে রাখতো। আইসোলেশনে ট্রিটমেন্ট করতে গিয়ে হাইড্রক্সিক্লোরোকুইনের কোপে পড়ে ট্রিটমেন্ট করতে গিয়েও অনেক মানুষ চলে গেছে সেই সময়, তাই তো? সেসব তথ্য আমাদের কাছে আছে, আমরা বহু আলোচনা করেছি, বলেছি, লিখেছি। তাহলে আইসোলেশনটা খপ্পরে আপনাকে পড়তে হবে, মানে প্যান্ডেমিক ট্রিটি যা আছে। শুধু তাই নয়, ভ্যাকসিন যদি ওরা বলবে কাগজে কলমে, ওই যে কাগজে কলমে লিখবে না, বলছে না ভ্যাকসিন বাধ্যতামূলক হবে না, দেখবেন সার্চ করবেন ওখানে বলবে যে না এটা সত্যি নয়, ভ্যাকসিন বাধ্যতামূলক হবে না, এই ট্রিটিতে বলা হচ্ছে হবে না, কিন্তু বাস্তবে হবে। কিভাবে হবে? ওই যে করোনা কালে যেভাবে হয়েছিল, অনেকে জানতোই না যে বাধ্যতামূলক। এবারে কি হবে? জীবন জীবিকা, সরকারি চাকরি নেই, এবার বহু মানুষ বাধ্য হয়ে জোম্যাটো থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্ম প্রাইভেট ফার্মে ঢুকে গেছে, কোনো রকম করে পেট চালানোর মতো চাকরি করছে। তাদের যদি এখন বাধ্য করে, টাটা যেমন তার কর্মচারীদের বাধ্য করেছিল, আমাদের সব্যসাচীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, তার ইন্টারভিউও আছে আমার ইউটিউব চ্যানেলে। সে তার প্ল্যান্টে 5000-এর মধ্যে একা ফাইট করেছিল এবং সে নেয়নি। এরকম গোটা বিশ্বে, ইউরোপে মনে হয় 1 না 2 জন, টাটার তো আরও বিভিন্ন জায়গায় আছে,
আমাদের দেশে এরকম একটাই উদাহরণ সব্যসাচী যে ফাইট করেছিল এবং নেয়নি এবং কাগজও বের করেনি। সে সময় ইমেল তৈরি করে দেওয়া, ড্রাফটিং, সেখানে আমি পাশে ছিলাম, কিন্তু ফেস তো ওকে একাই করতে হয়েছিল। প্ল্যান্টে গিয়ে ফেস তো ওকে করতে হয়েছিল এবং হি ফেসড দ্য ম্যানেজমেন্ট ভেরি মাচ বোল্ডলি। ওর ইন্টারভিউটা অবশ্যই শুনবেন, ইউটিউবে আছে। কিভাবে একটা কর্পোরেট সংস্থা কিভাবে কর্মচারীদের ভ্যাকসিন দিতে চাপ দেয় তার জলজ্যান্ত উদাহরণ নেই। টাটা, মানবিকতার মুখ টাটা এবং তার কর্মী, নাম তো বললাম, দেখবেন কিভাবে চাপ দেয়। তো এবার আপনি কি করবেন? আপনার কাছে আরটিআই আছে, আপনার কাছে সংবিধান আছে, আপনার কাছে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এসব আছে। তো আপনার যদি কোম্পানি আপনাকে চাপ দেয়, জীবিকা ছিনিয়ে নেওয়ার ভয় দেখায়, তখন আপনি কি করবেন? ভাবতে হবে না, ভাবতে হবে তখন আপনি কি বেছে নেবেন। হোয়াট উড ইউ চুজ? আর তাই বেসরকারি হাতে সব তুলে দেওয়া হচ্ছে, তার এই সুফল একটা ওদের কাছে আছে। সরকারি হলে এসব ব্যাপার ট্যাপার আছে, তো তাই বেসরকারি হলে কিন্তু অনেক বেশি ফাইট করতে হবে। আর যারা ভাবছেন আমি অটো চালাই, টোটো চালাই, বা আমার উমুকের দোকান, তাদেরও ব্যবসায়ী সংগঠন আছে, ওরা করে রেখেছে সব। অটোওয়ালাদের সংগঠন আছে, টোটোওয়ালাদের সংগঠন আছে। ঝালমুড়ি বিক্রেতাও তার সংগঠনের বাইরে নয়, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দু একজন ব্যতিক্রম বাদ দিয়ে। তো এই সংগঠনগুলো সব রাজনৈতিক দলের অ্যাফিলিয়েটেড। তাদেরকে দিয়ে হকার উচ্ছেদ আটকানো যাবে না। আর দেখলেন তো হকার তুলে দিচ্ছে, কারণ তারাও টপ ম্যানেজমেন্ট, রাজনৈতিক এসব সংগঠনের তারাও ফান্ডেড, লোভী, আরো চাই আরো চাই আরো চাই। কিন্তু ভ্যাকসিনটা দেওয়ানো যাবে, সেই সময় টোটোওয়ালাদের ওপরও সংগঠন থেকে চাপ ছিল। খোঁজ নিয়ে দেখবেন, আমি অনেক টোটোওয়ালার সঙ্গে কথা বলেছি, আড্ডা মেরেছি, তারা এখন সচেতন। আমার এলাকায় অন্তত সেটা করতে গেলে 10 বার ভাবতে হবে। কিন্তু ওই যে পেটে লাথি মারার একটা কার্যক্রম পাশে এটা কাজ করবে। পুলিশ আছে, স্বাস্থ্যকর্মীর ভয় আছে, ওসব বলবে আপনি পরে হাসপাতালে ট্রিটমেন্ট পাবেন না, আপনি যদি না নেন তাহলে পরবর্তীকালে আপনার কি ট্রিটমেন্ট করা হবে না, এইসব ভয় দেখাবে। পুলিশের ভয় দেখাবে, অমুকের ভয় দেখাবে, লাইফ হেল করে দেবে যদি না সংখ্যায় বাড়েন, একথা বাড়াতে পারেন। যারা নিতে চান তারা নিয়ে নিন, কোনো সমস্যা নেই। মহাকালের প্রক্রিয়া যেটা ঘটবে, আমি সেটাই আপনাদের সামনে রাখছি। এটা গেল। মূলত এই সাধারণের জন্য বিপদ মূলত এগুলোই। লকডাউন অবশ্যই হতে পারে, আগের মতো পুরো দেশ না হলেও এলাকা ওয়াইজ লকডাউন হতে পারে, বার্ড ফ্লুর নাম করে অবশ্যই হতে পারে, কারণ প্যান্ডেমিক টিটি হলেই তার সঙ্গে লকডাউন থাকবেই। লকডাউন ছাড়া প্যান্ডেমিক টিটি হবে না। এবং সেই সময় স্বনিযুক্তি যারা ফিরে এসেছেন, ছোট ছোট ব্যবসাতে যারা করে কমে খাচ্ছেন, সেগুলোকে আবার ধ্বংস করা হবে লকডাউন করে দিয়ে। যতক্ষণ না পর্যন্ত স্বনিযুক্তি ধ্বংস হচ্ছে, ওদের টার্গেট অন্তত আমাদের দেশের 60 to 70% স্বনিযুক্তি ধ্বংস করতে হবে, যেটা এখনো পারেনি ওরা। অনলি 10 to 15% মতো পেরেছে। তো তার জন্য আবার লকডাউন করতে হবে এবং অনলাইন প্রমোশন, অর্থাৎ যেগুলো রয়েছে, জোম্যাটো তো আরও অনেক যেগুলো রয়েছে। এবার দেখবেন অটোকেও ওরা অ্যাপের মধ্যে নিয়ে এসছে, অটোকেও অ্যাপের মধ্যে নিয়ে এসছে, ওলার মধ্যে নিয়ে এসছে। আপনারা তো জানেন, এগুলো তো ছিলই, ট্যাক্সি ফ্যাক্সি যেগুলো তো ওলা হয়ে গেছে, শাটল বাসও ওলা বাস বা উবের এসব চালু হয়ে গেছে। অটোকে ওরা নিয়ে এসছে টোটাল কন্ট্রোল, অর্থাৎ তখন এই অটো ড্রাইভারকে ওখান থেকে বলবে ভ্যাকসিন সার্টিফিকেট দিন যদি আপনার অটো চালাতে চান, আমাদের সুবিধে পেতে চান। ট্যাক্সিওয়ালাকে তো বলবেই। এগুলো কি টোটাল কন্ট্রোল, অর্থাৎ জীবন জীবিকা দুটোই বিপন্ন হবে। সাধারণ মানুষের কথা বলছি, টপ মোস্ট লেভেলের কেউ ভ্যাকসিন নেয়নি, নেবে না, তাদের হার্ট অ্যাটাকও হবে না, ব্রেন স্ট্রোকও, তারা দিব্যি আছে। তারা নাটক করবে অবশ্যই যে অমিতাভ মানে করোনা হয়েছিল, নানাবতী হসপিটালে ভর্তি হলো, ওটা দেখে মানুষ ভয় পেয়ে আরো ভ্যাকসিনটা নিল বেশি করে। দালাল সেলিব্রিটিরা তারা তাদের কাজ করে যাবে। এই যে দেখবেন করোনায় আবার কোথাকার নাকি জানি না কি সাউথ ইন্ডিয়ার মনে হয় নাকি উড়িষ্যা জানি না, কোন এক
মহিলা মানে অ্যাক্ট্রেস, তার নাকি করোনা হয়েছে। তিনি আবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সেটা আবার খবর এসছে, তিনি নাকি করোনা পজিটিভ। কি না ও নাম, শিল্পা নাকি, মারাঠি বোধহয় সম্ভবত, কি যেন নাম ভুলে যাচ্ছি, তার না করোনা হয়েছে, সেটা খবর হয়ে গেছে। মানে এবার বুস্টারের জন্য আবার চাপ আসবে, প্লাস এই যে প্যান্ডেমিক টিটি আসছে, তো তার জন্য ওরা আবহাওয়াটা তৈরি করে নিচ্ছে, বাজিয়ে নিচ্ছে। তাহলে এটা সাধারণের বিপদ। আর কি বাকি বিষয় যেগুলো আছে প্যান্ডেমিক টিটি, সেগুলো আগে বলেছি, সেগুলো আর এখানে দরকার নেই। ওরা মহান মহান কথা যেগুলো বলছে কি না, গোটা বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে, দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন দেবে, বিল গেটস আছেন, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর মানে 10 to 15% আছে ভ্যাকসিন গরিব দেশের জন্য দিতে হবে। আবার একটা পার্সেন্টেজ 10 to 15 এরকম একটা পার্সেন্টেজ, এক্স্যাক্ট আমি বলছি না, মোটামুটি একটা পার্সেন্টেজ, সেটা নো লস নো প্রফিটে উন্নয়নশীল দেশগুলোকে দিতে হবে। সবার তো আর ভ্যাকসিন বেশি দাম দিয়ে কেনার ক্ষমতা নেই, অর্থাৎ সবাইকে ওরা ভ্যাকসিনটা দিয়ে ছাড়বে, এটাও চুক্তিতে আছে। টেস্ট একই রকম ভাবে, যে টেস্ট কিট, সেটাও গরিব দেশকে বিনামূল্যে দেওয়া যায়, তার জন্য বিল গেটস মহাশয় সওয়াল করেছেন। গ্যাভি, তার সংস্থা গ্যাভি, বিনামূল্যে সব তিনি একটা অ্যালোকেট করেন। এই গ্যাভির কাজ কি? গোটা বিশ্বে ভ্যাকসিন এবং টেস্ট কিট সরবরাহ করা। হু এর মুখোশ পড়ে, মানে হুকে দিয়ে করায়, নিজেও তো করেন, কোনো সমস্যা নেই, মহান মানবতাবাদী লোক। তো এইভাবে টেস্ট কিট এবং ভ্যাকসিন সমস্ত দেশে পৌঁছে দেওয়ার কার্যক্রম এই ট্রিটিতে বলা আছে। পাশাপাশি মাস্ক থেকে শুরু করে সাবধানতা অবলম্বনের জন্য হু যা যা বলবে, স্যানিটাইজার, মাস্ক, বিধি, সবই সেই দেশকে মানতে হবে। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব, সভারেন্টি আগে এমনিতেই নেই। রাজনৈতিক দলকে গিয়ে এতদিন করাতো, এবার ওই যে রাজনৈতিক দলও মাইকিং করে ভ্যাকসিন নিতে বলেছে, আপনারা তো জানেন। তো সেটা এবার সরাসরি হুয়ের হাতে চলে যাবে। এতদিনও ছিল, কিন্তু এতদিন যেটা ছিল সেটা অফিসিয়ালি ছিল না। হুকে কাজে লাগানো হয়েছে, জানিক শক্তি করেছেন আমাদেরকে, ওই যে হু এই বলছে সেই বলছে বলে আমাদেরকে ভ্যাকসিন গুঁজে দেওয়া হয়েছে। কিন্তু এবার অফিসিয়ালি প্যান্ডেমিক ট্রিটি হলে হু অফিসিয়ালি এবার কন্ট্রোলে চলে আসবে, বিশ্বের কন্ট্রোলে চলে আসবে। খুব উদ্বেগের বিষয়, তাই সতর্ক থাকুন। আমি খুব সংক্ষেপে বললাম, আরও অনেক কিছু দিক আছে। হ্যাঁ, প্যান্ডেমিক ট্রিটির আরও দু একটা দিক বলি, এটা জরুরি, সাধারণ জীবনকে মানে প্রভাবিত করবে। ওয়ান হেলথ কার্যক্রম এবং ক্লাইমেট, যেটা গ্লোবাল ওয়ার্মিং, এই দুটো এর মধ্যে আছে। টোটাল ওরা ইনক্লুড করতে চাইছে, বুঝতে পারছেন তো? কারণ ক্লাইমেট, গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ওরা তত্ত্ব এনেছে, যেটা বাস্তবিক কোনো ভিত্তি নেই, এ নিয়ে বিস্তারিত আমার লেখা রয়েছে, আমাদেরকে ফেসবুকেও দিয়েছি। তো সেইখানে পরিষ্কারভাবে ক্লাইমেটোলজিস্টরাই বলছেন এটা কোনো বিজ্ঞানের সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংয়ের কোনো যোগাযোগ নেই, এটা বানানো হয়েছে কন্ট্রোলের জন্য, পলিসি তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে কি গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্প কেন? ডেঙ্গু নাকি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বাড়ছে, আগে নাকি এত ছিল না। ইউরোপেও নাকি ডেঙ্গু দেখা দিচ্ছে, আমেরিকাতেও নাকি ডেঙ্গু দেখা দিচ্ছে, যাতে করে ডেঙ্গুর ভ্যাকসিনের বাজারটা গোটা বিশ্বজুড়েই করা যায়। এবং ওদের অফিসিয়ালি বলা হচ্ছে তথ্য যে পৃথিবীর অর্ধেক মানুষ, অর্থাৎ 400 কোটি মানুষ প্রায়, তারা নাকি এই তারা নাকি এই ডেঙ্গুর বিপদের মধ্যে আছে। বাপরে, কি ভয়ানক ব্যাপার। তো তার মধ্যে ভারত আছে, 400 কোটির মধ্যে ভারতের 150 কোটি, অর্থাৎ অ্যাম্বিটটা বাড়াচ্ছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিংকে এই কাজে লাগানো হচ্ছে, আরও অন্যান্য বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। গাছ কাটানো যাবে না, অমুক তমুক, আপনি আপনার কিছুদিন পরে দেবেন উঠোনের গাছও কাটতে পারবেন না। কিন্তু আদানি আম্বানি জঙ্গল সাফ করে দেবে খনি বানানোর জন্য, খনি খোঁড়ার জন্য, কয়লার জন্য, লিথিয়ামের জন্য জঙ্গল সাফ করে দেবে, হাঁসদেও অরণ্য সাফ করে দেবে। কিন্তু আপনি আপনার পাশের বাগানের গাছটা কাটতে গেলে বন দপ্তরের পারমিশন লাগবে। কারণ অর্থকরী আপনি গাছ লাগিয়ে অর্থকরী জীবনযাপন করবেন, অর্থকরী ফসল ফলাবেন বা অর্থকরী গাছ লাগাবেন, সেটাও ওরা কন্ট্রোল করবে পারবেন না। এসব আনবে ওরা। আমি আগে স্ট্যাচুতে নতুন বিশ্ব ব্যবস্থার ঝলক কী কী হতে পারে সে নিয়েও আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আগ্রহীরা অবশ্যই করবেন। কি কি ঘটতে পারে আপনার জীবন জীবিকার ওপরে, যাতে করে আপনারা সতর্ক থাকতে পারেন যে পেশাতে আছেন। আর
কি ওই যে পেট্রোল ডিজেল ফসিল ফুয়েলের গল্প, এগুলো তো বন্ধ হবে। আমেরিকাতে চলবে, আমাদের দেশে এগুলো বন্ধ হবে, অনেকের জীবিকা চলে যাবে। তো এর মধ্যে এটাও আছে, সব আছে ওয়ান প্যাকেজ। আর কি আছে? ওয়ান হেলথ। জন্তু জানোয়ারের হেলথের খেয়াল রাখতে হবে, শুধু মানুষের কথা ভাবলে হবে না। কি মানবিক না শুনতে লাগে? গরু ছাগল সবারই তো প্রাণ আছে, সবার কথাই ভাবতে হবে। আহারে, কেন? তাহলে আপনি আর গরু ছাগল কাটতে পারবেন না কেন? ওই যে ওখান থেকে রোগ ছড়াচ্ছে, তো ওই বলেছিলাম ল্যাব মিটের যে কার্যক্রম, এবং প্রথমে কর্পোরেট মিট, অর্থাৎ আপনি কোথা থেকে মাংসটা কিনবেন? যদি একজন বেকার ছেলে মুরগি কেটে বিক্রি করছে, সেটা তো স্বনিযুক্তি হয়ে গেল। ওই মাংসটা যদি কর্পোরেট থেকে আপনি কিনতেন, ফ্রোজেন মিট সেলফ থেকে কিনতেন, তাহলে টোটাল ব্যবসাটা, টোটাল মুনাফাটা কর্পোরেটের হাতে যেত, আরামবাগ চিকেনের মতো সংস্থার হাতে যেত। সেটা তো হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তাহলে কি করতে হবে? বার্ড ফ্লু ছড়াচ্ছে বা কোনো ভয়ানক রোগ ছড়াচ্ছে গরু থেকে, ছাগল থেকে, মুরগি থেকে, তাই সেগুলো বন্ধ করে দেওয়া হোক। এসব কসাইখানা হোক, বুচারি হোক, আউটলেট হোক, সেগুলো বন্ধ করে দেওয়া হোক। কারণ সেখানে মাংস থেকে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, আর জন্তু জানোয়ার থেকে রোগ ছড়াচ্ছে। ওয়ান হেলথ পলিসি। জন্তু জানোয়ারকেও ভালো রাখতে হবে, তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে, মানুষকেও ভ্যাকসিন দিতে হবে, সবাইকেই ভ্যাকসিন দিতে হবে। তাই জন্তু জানোয়ার থেকে যেহেতু রোগ ছড়াচ্ছে, তাই জন্তু জানোয়ারকে পুরোপুরি সব হয়েকে ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত মাংস কেটে আর বিক্রি করা যাবে না এইভাবে। তাহলে মাংস কি খাবেন না? আলবাত খাবেন। বড় বড় কোম্পানি থেকে, কর্পোরেট থেকে ফ্রোজেন মিট কিনবেন, সেখানে খাসির মাংস পাবেন না, মাটন পাবেন, মুরগি পাবেন না, চিকেন পাবেন, শুয়োর পাবেন না, পর্ক পাবেন, গরুর মাংস পাবেন না, বিফ পাবেন। কি খেলাটা বুঝতে পেরেছেন? ব্র্যান্ডিং। ইংরেজি নাম বললে ব্র্যান্ডিংটা ভালো হয়। আর সেখানে কি বলা হবে? লেখা থাকবে 100% স্যানিটাইজ মিট বা 100% স্যানিটাইজ বিফ, 100% স্যানিটাইজ চিকেন, 100% স্যানিটাইজ মাটন লেখা থাকবে। আপনি নির্ভয়ে খাবেন, স্যানিটাইজ করা আছে তো। এই মাংস থেকে তো কিছু মানে ভয় নেই তো, এটা তো বার্ড ফ্লুর ভয় নেই, অন্য কোনো রোগের ভয় নেই, স্যানিটাইজ করে দেওয়া হয়েছে। আর আমরা সভ্য মানুষ, করোনাতে ঘন ঘন হাত ধুয়েছি, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছি ঘন ঘন। আমরা তাতে করে আরো ভালো বিজ্ঞানসম্মতভাবে ব্যাপারটা বিশ্বাস করব। তাই তো স্বাস্থ্যের ব্যাপার, ওই বিপজ্জনক মাংস কেন খাবো? চারদিকে ব্লাড ফ্লুতে বা অমুক রোগে এত মানুষ মারা যাচ্ছে, প্যান্ডেমিক ট্রিটি হু বলছে, সরকার বলছে, তাহলে কি হবে? ওই মাংস থেকে রোগ ছড়াচ্ছে, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওগুলো বন্ধ করে। তাই যারা এখন মুরগি কেটে বা খাসি কেটে বিক্রি করছেন বা এরকম জীবিকায় আছেন, তারা এখন থেকে ঐক্যবদ্ধ হন বা সচেতন করুন, যদি আপনার কেউ পরিচিত কেউ থাকে। এটা হবেই, হতেই হবে, নইলে আমি লেখালেখি ছেড়ে দেবো, ফেসবুক সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। ইট ইজ এ ম্যাটার অফ টুডে অর টুমরো। আজ হবে, নাহলে কাল হবে, হবেই, এটাই ওদের টার্গেট। তখন কি হবে? ধরো সরকারের গাইডলাইন হবে এগুলো বন্ধ করে দিন, তাহলে কি ওই যে আমাজনে পাচ্ছেন একেবারে 100% স্যানিটাইজ মাটন পেয়ে যাচ্ছেন, আমাজন থেকে নিন, অর্থাৎ অনলাইন প্রমোশন হবে, এগুলো সব বন্ধ। ভাবুন তাহলে কতটা ফুলে ফেপে উঠবে। এই লকডাউন পিরিয়ডে, করোনা আবহে আমাদের দেশের 40 জন নতুন বিলিয়নিয়ার হলো কি করে? আর বেজোর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন সেই সময়। কেন? ওই যে আমাজনের কারণে, অনলাইন ব্যবসা, অনলাইন ট্রেডিং এর কারণে। কারণ বাকি সব দোকানপাট বন্ধ, সব তখন মানুষ বাধ্য হয়ে আমাজন থেকেই কিনছে, চাল ডাল তেল নুন। আর আমাদের তো সভ্য ভদ্র মানুষের তো কোনো জবাবই নেই, তারা তো আমাজনের খরিদ্দার, দারুণ গর্ববোধ করেন, আমাজন থেকে মাল কিনতে গর্ববোধ করেন, গর্ব করে বলেন, আর সেলিব্রিটিরা বিজ্ঞাপন দেন আমাজনের। সব দালাল। যাই হোক, তাহলে তখন কি হবে? তখন দেখবেন আপনার আশপাশের একজন তরুণ যদি সেই বিধি না মেনে মুরগি বিক্রি করে, তখন আপনি ভদ্রলোক হয়ে 2-3 জনকে জুটিয়ে যাবেন, গিয়ে তার দোকানটা বন্ধ করে দেবেন, দিয়ে বলবেন এই যে, বা পুলিশে ফোন করবেন, এই যে এই লোকটা মুরগি বিক্রি করছে, চিকেন বিক্রি করছে,
আইন মানছে না, এতে করে আমাদের বিপদ হতে পারে, আমাদের মৃত্যু হতে পারে এই মাংস খেয়ে, অথচ মানুষের পরোয়া না করে, মানুষের প্রাণের পরোয়া না করে নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে দোকান খুলে বসেছে, মুরগি কাটছে। কি তখন আপনিও মহান সেজে গেলেন? করোনাকালেরও মহান সেজে অনেককে ধরিয়ে দিয়েছেন, আবার আপনি মহান সাজবেন। তারপরে একদিন আপনার ছেলেটাই ভ্যাকসিন গোঁজার পরে সঙ্গে সঙ্গে না হলেও 1 বছর 2 বছর 5 বছর তার মাথায় হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে চলে যাবে, তখনও আপনি বুঝবেন না। এই হলো সভ্য মানুষের পেডিগ্রি। ব্রেন ওয়াশড হয়ে গেলে যেটা হয়, তাই বুদ্ধিমানেরাই শুধু বেঁচে থাকবে। একদম, সে আপনি যে পেশাতেই থাকুন, আপনার ডিগ্রি যাই হোক না কেন, আপনাকে আগে স্বাস্থ্যগত হয়ে বাঁচতে হবে। খেয়ে না খেয়েও 2 দিন থাকা যায়, আমি জানি, সেটা সে অভিজ্ঞতা আমার আছে। আমাদের অনেক সহযোদ্ধা অটোপ্যাজি করেন, থাকা যায়, কিন্তু শরীরে একবার বিষ ঢুকে গেলে একটা নয়, এরপর তো আরো ঢোকাবে, তার কম্বাইন এফেক্টে যেটা হবে, সেটা থেকে আগে নিজেকে সামলান, ওটাই আগে বিপদ। স্বাস্থ্যই সম্পদ কথাটা কি এমনি এমনি বলে? ওটা থাকলে বাকি সব থাকে, ওটা না থাকলে সব চলে যায়। ইউ ক্যানট এনজয় লাইফ, ইউ ক্যানট স্লিপ, ইউ ক্যানট ইট, ইউ ক্যানট ড্রিঙ্ক, ইউ অলওয়েজ সাফার। এই হলো সংক্ষিপ্ত হাইলাইটস প্যান্ডেমিক ট্রিটের। এবারে আসছি, সংক্ষেপে বলিনি, অনেকে প্রশ্নটা করেছিলেন, তাদের বলি, এই যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, তার একটা টার্মিনাল, নিউমুরারি টার্মিনাল, যেটা যথেষ্ট লাভজনক ছিল, এখনো লাভজনক, সেই বন্দরটি ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি কোম্পানি, সংযুক্ত আরব আমিরশাহী কোম্পানির হাতে বেচে, মানে লিজ বলা হচ্ছে, আসলে বেচে দেওয়াই হচ্ছে 99 ইয়ার্স। যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর গেছে, চীনের হাতে গেছে, চীন গেছে মানে চীনের এক বিলিয়নিয়ারের হাতে গেছে। ব্যাপারটা এরকম, দেশের নাম দিয়ে এখন কিছু হয় না, আসলে দেশ চালাচ্ছে বিলিয়নিয়াররা। সেখানেও দেখবেন ডিপি ওয়ার্ল্ড, যে লজিস্টিক্স, যারা এই বন্দর টন্দর এগুলো দেখভাল করে, তার মালিক শেখ কি যেন নাম, ওই তিনি হচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহীর সর্বে সর্বা, তার কোম্পানি ওটা ডিপি ওয়ার্ল্ড। তো বাংলাদেশ হাসিনা সরকার এই একটা পদক্ষেপ নিয়েছিল সেই সময়, তো সেটা রূপায়িত হয়নি। এবার মোহাম্মদ ইউনূস এসে সেই কাজটাই করতে চলেছেন। দেশের কেউ কেউ প্রতিবাদ করছেন যে এত লাভজনক বন্দর, সেটা কেন হঠাৎ করে এইভাবে দেওয়া হচ্ছে। তো ইউনূস সাহেব বলেছেন, এটা তো ভালো, দেশের জন্য ভালো, ভালো কোম্পানি ওটা, ভালো দক্ষতা, ভালো ভালো ট্র্যাক রেকর্ড। যারা বুঝতে চায় তাদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে সুঝিয়ে করাতে, রাজি করাতে হবে, মানে করাতে হবেই, ওটা দিতেই হবে বিদেশি কোম্পানির হাতে, কর্পোরেটের হাতে দিতেই হবে। কি কেমন আছেন স্বাধীন বাংলাদেশিরা? আমি বারবার বলেছিলাম না যে পলিসি বদলাবে না, শুধু ওই লোক দেখানো, স্বাধীনতার কি যেন বলে, লাড্ডু ধরিয়ে দেওয়া, লাড্ডু, রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে, হাসিনা তো ভিলেন, ব্যাস এবার অন্য কেউ এলো, আওয়ামী লীগ, আর কিছু তো বোঝেন না আপনারা। ইসলাম তো ভেসে গেছে কবেই আপনাদের হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে। ইসলাম মানে ওই আর কি হুক্কা হুয়া করা, মাথায় টুপি আর দাড়ি, ছাগলে দাড়ি, আর মহিলাদের বোরখা, হেজাব, আর টাকলুর ওপরে পাতলুন পরা, এই তো ইসলাম আপনাদের কাছে, এই তো আপনাদের ইসলাম। তো তখন আপনারা এই কিসে ছিলেন? আওয়ামী লীগ, হয় আওয়ামী লীগ,
নয় ওই বিএনপি, হেফাজত, অনেক রকম সব ভাগ আছে। এই বদলে আবার ওই যে আরেকটা আছে ওই বিএনপির সঙ্গে রাজাকার বলা হয়, আগে নাকি তার রাজাকার ছিল আর কি। সবাই রাজাকার, কেউ সফিস্টিকেটেড, কেউ অমুক, কেউ তমুক। ওটাও একটা ব্র্যান্ডিং, আমরা বুঝতে পারি না। বিল গেটস কম মানুষ মারছেন, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। ওটা সফিস্টিকেটেড, ওইটা মারা বলে, সভ্যভাবে মারা বলে। আর সভ্য মানুষ সভ্যভাবে মারলে বোঝে না। চাপাতে নিয়ে তেরে আসছে, তখন বুঝতে পারে এই যে মারছে, এই যে মারছে, মোটা দাগের হত্যাটাকে বুঝতে পারে। দে ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস কিলিং ইজ টেকিং প্লেস হিয়ার। গুলি করে মারলো, ছুরি দিয়ে মারলো, ও কি অমানবিক, ও শিট, বারবারিক। কিন্তু ভ্যাকসিন গুঁজে মারলো, ওই বাবা ভ্যাকসিন তো দারুণ বা পবিত্র একখানা জিনিস, ওতে কেউ মরে। এই কারণেই ভ্যাকসিনটাকে মাথার মধ্যে এমনভাবে গুঁজে দিয়েছে হোলি কাউয়ের মতো যে ওটা নিয়ে মানুষ প্রশ্নই করে না। তাই সভ্য মানুষের জন্য ওটাই ভালো, পদ্মনক্তির জন্য। তাই চাপাতিতে কত পড়ছে, কামান বন্দুকে কত মরে, খোঁজ নিয়ে দেখুন, বহুতে গোটা বিশ্ব জুড়ে মরছে। সার্ভে আসবে সামনে, যারা ইন্ডিপেন্ডেন্ট আছেন, আমার বেশ কিছু পরিচিত মানুষ আছেন ইউরোপে, তারা কাজ করছেন। টোটাল ডেটা কয়েক মাসের মধ্যেই আমি আশা করি পেয়ে যাও, যতটা সম্ভব। এক্স্যাক্ট তো বলা যাবে না, কিন্তু ইউরোপ আমেরিকায় রিপোর্টের হচ্ছে অনেকটা, সচেতন মানুষ তারা। আমাদের দেশে খুব মুশকিল এটা, কেউ রিপোর্টই করছেন না, কেউ জানতেই পারছেন না দ্য রিয়ালিটি হোয়াট ইজ হ্যাপেনিং। তো যাই হোক, তাহলে ওই দলবাজি আর অমুকবাজি করে খুব মাতামাতি স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হলো। কোথায় স্বাধীন হলো? বহু আগে বলেছি পলিসি বদলাবে না, ও চলতেই থাকবে। তাই চট্টগ্রাম বন্দর এবার গেল, এখনো অফিসিয়ালি যায়নি, কিন্তু যাবে। মিলিয়ে নেবেন, ওটা যাবে। তাহলে দেশই তো বেঁচে দিচ্ছে আপনাদের স্বাধীন বাংলাদেশের কেয়ারটেকার সরকার। যেমন করে আমাদের মহান হিন্দু কুলতিলক নরেন্দ্র মোদী মহাশয়, তিনি গুঁজে দিয়েছেন, হিন্দুদের দারুণ উপকার করে দিয়েছেন আর কি। উনিও তো বেঁচে দিচ্ছেন, রেল থেকে শুরু করে সমস্ত কিছু বেঁচে দিচ্ছেন। বিল গেটস ঢুকে পড়েছেন, বিল গেটসকে আমন্ত্রণ জানাচ্ছেন, বৈঠক করছেন। কিছু বাকি আছে দেশের? একই কাজ বাংলাদেশও করছে। কিছুদিন আগে মনে করে দেখুন, 2017 সালে সম্ভবত মার্চ এরকম সময়, শ্রীলঙ্কার একটি বন্দর একইভাবে চীনের একটি কোম্পানি দখল নিয়ে নিল। হাম্বানটোটা বন্দর, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। এটা নিয়ে আবার লেখাও আছে, স্ট্যাচুতেও লেখাটা আছে সম্ভবত কেন আছে। ওই লোন ফাঁদ, চীনা ড্রাগনের লোন ফাঁদ বলে একটি লেখা আছে স্ট্যাচুতে, অবশ্যই পড়বেন। কিভাবে ধীরে ধীরে থাবা শক্ত করে শ্রীলঙ্কার কাছ থেকে হাম্বানটোটা বন্দর 99 বছর মানে বোঝেন, 100 বছর মানে ভুলেই যা, নিয়ে নিল নামমাত্র কিছু ধরিয়ে। কিভাবে বলুন তো? লোন ফাঁদ, সেখানে ডিটেল আছে। ঋণ দিয়ে, ঋণগুলো তো জনগণের কাজে লাগে না, ঋণগুলো নেতারাই খেয়ে নেয় মূলত। আর যেটুকু কাজে লাগে সেগুলো ওই সব বউ স্বাস্থ্যক্ষেত্র আরও বাঁশ দেওয়ার কাজে লাগে। সেই লোনগুলো টোটাল কন্ট্রোলের কাজে লাগে, মানুষের কাজে লাগে না। তো সেই লোন দিয়ে এমন একখানা ভিসিআর সাইকেল তৈরি করে ফেললো যে শ্রীলঙ্কা আর লোন দিতে শোধই করতে পারছে না। তখন চীন কি করবে? নে ভাই বন্দরটা দিয়ে দে। তাহলে ওই যে আগে যেমন একই রকম কাজ, কিচ্ছু না, কিছু বদলায়নি তো। আমাদেরকে বলা হয়েছে মহাজনী প্রথা তুলে দিলাম, মহাজনরা শোষণ করতো, মনে আছে? মহাজনরা দাদন দিত বা লোন দিয়ে কৃষকের, চাষিকে কিভাবে টর্চার করতো, শোধ না করতে পারলে ফসল তুলে নিয়ে যেত। এটা তো নতুন কিছু নয়, আমরা জানি। আমাদের এটা মানুষের মধ্যে এনিমি উইদিন, তাই তো? এমনও হয়েছে লোন শোধ করতে পারিনি বলে গরিব ঘরের কৃষকের মেয়েকে তুলে নিয়ে গেছে মহাজনেরা। এবং সেই সময় জোরদার এবং মহাজন একই ভূমিকায় কাজ করতেন অনেকে। জমি আবার ছিল, ছোটখাটো জমিদার,
তিনি আবার ধারও দিতেন, তখন তিনি জোরদার, মানে ওই মহাজন। তো এরা এটা করেছে, সে সময় বহু করেছে। লোন শোধ করতে না পেরে মেয়েকে তুলে নেওয়া, বউকে তুলে নিয়ে রাত কাটানো, বহু ঘটেছে, গোটা বিশ্ব জুড়েই ঘটেছে। তো সেইটা অনেকে ভেবেছিলাম বাহ বাহ তুলে দিয়েছে, ব্যাংক ভালো কাজ করছে, ঠিক আছে, ব্যাংক লাম, এটা তো ভালো কাজ, মহাজনের চাইতে অবশ্যই বেটার কাজ। কিন্তু ক্রমে কি করে টোটাল কন্ট্রোল করছে দেখতে পাচ্ছেন তো, জীবন জীবিকা সব কিছু। এবার এই ব্যাংকেরই ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট যে ব্যাংকগুলো আছে, যার মাধ্যমে দেশগুলোকে লোন দেওয়া হয়, এবং অনেক দেশ সরাসরি লোন দেয়, তো সেই লোনের মাধ্যমে কি করে, এমন একটা ট্র্যাপ তৈরি করে যে তখন মেয়ের বদলে মেয়ে তুলে নিয়ে যেত, বউ তুলে নিয়ে যেত মহাজনেরা। এবার বন্দর তুলে নিচ্ছে, জেলা তুলে নেবে, রাজ্য তুলে নেবে, পাহাড় তুলে নেবে। ভালো এমনি পাহাড় না, খনিজ সম্পদ আছে এরকম একটা পাহাড়, হিমালয়ের একটা অংশ কিনে নেবে, নিয়ে নেবে, এটা আমার। গঙ্গা নদী নিয়ে নেবে, বলবে এই পর্যন্ত আমার। আগে হ্যাঁ, লোনের ফাঁদে। একই রকম ভাবে বাংলাদেশকেও দেখে নেবেন, এই নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। বাংলাদেশকে চীন কত টাকা, মানে কিভাবে বিভিন্ন রকম, চীন মানে দেশ ধরবেন না, মহাজনী শক্তি, তাদের বিভিন্ন জায়গায় আউটলেট আছে, সেটা সংযুক্ত আরব আমিরশাহীর মাধ্যমে অপারেট করতে পারে, তারা চীনের মাধ্যমে করতে পারে, বিভিন্নভাবে করতে পারে। তো এমন একটা লোনের ফাঁদে ফেলে দিয়েছে বাংলাদেশকে। ইন্টারন্যাশনাল লোন দেখে নেবেন, বাংলাদেশে কত বিলিয়ন ডলার লোন হয়ে গেছে। পদ্মা সেতু দেখাচ্ছে আপনাদের, হ্যাঁ, পদ্মা সেতু দেখবেন, ওটা কার অর্থে, কিভাবে, কত টাকা দিয়ে করা হয়েছে। তো সেই লোন বাংলাদেশ আর চোকাতে পারবে না, যেটা ওরা জানতো। আর তাই এবার যেমন করে হাম্বানটোটা বন্দর নিয়ে নিয়েছে, আরো অনেক কিছু নেবে, তেমন করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরটাও জায়নিস শক্তির হাতে চলে যাবে। বন্দরগুলো ওরা টার্গেট করছে কেন? মাথা খেলান, টোটাল কন্ট্রোলের জন্য। বন্দরগুলো যদি ব্যক্তিগত কোম্পানির হাতে যায়, কর্পোরেটের হাতে যায়, তখন তারা তাদের খুশি মতো মাল ওঠানামা করতে পারবে, কাকে অ্যালাউ করবে, কাকে করবে না, সেটা তারা ঠিক করতে পারবে। বোঝাতে পেরেছি? ফুড কন্ট্রোল থেকে শুরু করে খাদ্য, পণ্য, সমস্ত কিছুই তার সিংহভাগই কিন্তু বন্দরের মাধ্যমেই যাতায়াত করে। স্থলপথে কতটুকু যায়, আকাশপথে কতটুকু যায়, মূলটা যায় বন্দরে, সমুদ্র বন্দর গুলো যেগুলো বিশেষ করে, তাই তো কার্গো শিপ বলুন, ট্যাঙ্কার বলুন, তো এইগুলোর উপরে ওরা এখন কন্ট্রোল করতে চাইছে। তাই হাম্বানটোটা বন্দর দিয়ে শুরু হয়েছে এশিয়া মহাদেশে, এবার চট্টগ্রাম নিয়ে চলছে। এভাবে দেখবেন আস্তে আস্তে আমাদের দেশেরও এবং যত বন্দর আছে এসবই কিন্তু জায়নিসদের হাতে যাবে, যেগুলো গুরুত্বপূর্ণ বন্দর, যার মাধ্যমে একটা বড় ভলিউমের পণ্য যাতায়াত করে। এটাও নতুন বিশ্ব ব্যবস্থার আরেকটা দিক, টোটাল কন্ট্রোলের আরেকটা দিক, যার মাধ্যমে ওরা ফুড কন্ট্রোল কায়েম করতে পারবে, পণ্যকে কন্ট্রোল করতে পারবে। কোন দেশে কতটা পণ্য যাবে, কিভাবে যাবে, কোন এলাকায় কতটা পণ্য ঢুকবে, বন্দর থেকে কতগুলো ট্রাক কোথায় যাবে, কোন এলাকায় টাইট দিতে হবে, কোনো এলাকায় যাওয়ার দরকার নেই, সব ওরা কন্ট্রোল করতে পারবে। তাই ওরা এখন বন্দরের দিকে মনোনিবেশ করেছে। একদিকে অরণ্য সম্পদ, যেমন আদানি, কয়লা বলুন, লিথিয়াম বলুন, একদিকে, আবার একদিকে বন্দর। বিভিন্ন ভাগে যে বিলিয়নিয়ারগুলো রয়েছে, জায়নিস দালাল, তার এক একটা ক্ষেত্র সামলাচ্ছে। বিল গেটস স্বাস্থ্য ক্ষেত্র, ডিপপুলেশন এবং ফার্মা লবিকে হাওয়া দেওয়া। খেয়াল করে দেখুন, প্রতিটা একটা করে ক্ষেত্র কিন্তু সামলাচ্ছে, ভাগ করে দেওয়া আছে। বিল গেটস কিন্তু আবার খনি নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কয়লা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, বন্দর নিয়ে মাথা ঘামাচ্ছেন না, উনি স্বাস্থ্য। রোল প্লেটা দেখুন, কত সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে এই বিলিয়নিয়ারগুলো তাদের কার্যক্রম করে যেতে পারছে। আর আমরা এখনো সেই তিমিরেই পড়ে রইলাম অন্ধকারে, বিচ্ছিন্ন, একা। এখনো ভাবছি, ভেবেই চলেছি, কুল কিনারা পাচ্ছি না।
আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন। শুভরাত্রি।